আসসালামু আলাইকুম, সবাই শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি জানান। তোমার ক্লাসরুম নয়টা, তুমি আর নিজে ক্লাস নাও। এই তো জানেন না যা দুষ্টু। কোনো কমেন্ট শো করে না, কি যে হয় মাঝে মাঝে। একটু কমেন্ট করে জানান ক্লিয়ার কিনা। মনে হয় কিছুক্ষণ পর কমেন্ট দেখা যাবে, শুধু এখন ওয়াচিং 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 দেখাচ্ছে, কোনো কলম দেখা যাচ্ছে না। প্রথম কমেন্ট আসছে শাকিল আফরোজ আপু, সালাম রিভ্যাম পাপু। ওয়ালাইকুম আসসালাম। সিফাত মং, রাহিদ বাবু, মাশাআল্লাহ। এখন আসতেছে কমেন্ট, দেখা যাচ্ছে, তার মানে ক্লিয়ার। শোনা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার? ওকে, রিকা আপু জানাইছে ক্লিয়ার। ঠিক আছে, চলেন তাহলে একটু একটু করে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। গাইনি চ্যাপ্টার 20, যেটা কিনা হচ্ছে চ্যাপ্টারের নাম হলো বিনাইন লিশনস অফ দ্য ফাইব্রয়েড, সরি ফাইব্রয়েড বলতেছি, অফ দ্য ইউটেরাস। ঠিক আছে, বিনাইন লিশন অফ দ্য ইউটেরাস। হ্যাঁ, এটাই হচ্ছে আমরা এখন পড়বো। এটা হচ্ছে পড়া শেষ করে আমরা চ্যাপ্টার 11-তে যাব। ঠিক আছে, অর্থাৎ টানা ম্যালিগন্যান্সি না পড়ে মাঝখানে একটু মাইক্রোবায়োলজি পোর্শন করে ফেলবো। সো চলেন আমরা শুরু করি। 224 নাম্বার পৃষ্ঠা, বিনাইন লিশন অফ দ্য ফাইব্রয়েড। ঠিক আছে, সবাই একটু এক গ্লাস পানি খান, খাতা কলম নেন এবং মন দিয়ে পড়া শোনেন। কেন? বিকজ কালকের মতো আজকেও হচ্ছে আমরা একদম এক নিঃশ্বাসে অনেক কিছু পড়ে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। যারা রিভ্যাম্পে আছেন তাদেরকে একটু জিজ্ঞেস করি, গতকালকে যে আমি পড়া দিয়েছিলাম, মানে ক্লাস নিয়েছি তারপরে আজকে পড়া দিয়েছি, এভাবে কি মনে হয়েছে ম্যালিগন্যান্সি পড়া একটু ইজিয়ার কিনা? কারণ ম্যালিগন্যান্সি চ্যাপ্টারগুলো হচ্ছে বেশি লম্বা সময় ধরে পড়লে যেটা হয়, ভয় কাজ করে, বোরিং লাগে এবং হচ্ছে আলটিমেটলি পড়া কিন্তু যা পড়ার আপনি 1 ঘন্টা যা মনে রাখবেন, একদিন পড়লে একই জিনিস মনে রাখবেন। কিন্তু আমার কাছে মনে হয় চাপের মুখে এই চ্যাপ্টারগুলো পড়লে পড়াটা দ্রুত শেষ হয়। রিভিশন করতে হবে, সেটা ভিন্ন ইস্যু, কিন্তু চাপের মুখে পড়লে পড়া ভালো হয়। সো কালকে হচ্ছে আমি যেগুলো পড়া দিছি, আজকে রিভ্যাম্পে যে আমি সিলেবাসে রাখলাম রুটিনে, এটাকে আপনাদের হেল্প হলো কিনা?
যদি বলেন হ্যাঁ এভাবে হেল্প হয়, তাহলে বাকি পোর্শনটা আমি এভাবে আপনাদেরকে রাখতে চাই। ঠিক আছে, আমাকে একটু জানান। বেশি দেরি করে ফেললে আপনি সব ভুলে যাবেন। বেশি দেরি করে ফেললে এই পড়াটা তাজা তাজা মনে থাকবে না, আবার নতুন করে দেখতে হবে। কারণ এখানে হচ্ছে বোঝার চাইতে মুখস্থের জিনিস অনেক বেশি। আল্লাহ তাইলে রাতের খাবার কখন খাবো? পরীক্ষার সময় খাওয়া দাওয়া একটু অ্যাবনর্মাল টাইমে খেতে হয়, এটাই তো স্বাভাবিক। ঠিক আছে, চলেন শুরু করি, বেশি সময় না নেই। কারণ আজকে আপনাদের নাম কি এটার নেক্সট হচ্ছে চ্যাপ্টার 11 ক্লাসও নিতে হবে। তাহলে চলেন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। তাহলে আমরা পড়বো বিনাইন লিশনস অফ দ্য ইউটেরাস। আচ্ছা, আবার একই কথা, নিওপ্লাজম মানে ম্যালিগন্যান্সি না, তাই না? নিওপ্লাজম বিনাইন হতে পারে, ম্যালিগন্যান্সিও হতে পারে। ঠিক আছে, হরমোনের চ্যাপ্টারগুলোর চেয়ে ম্যালিগন্যান্সি ইজি ছিল। ইজি কারণ হচ্ছে আমি ইজি করে পড়াইছি, তাই না? যারা হচ্ছে হয়তো অন্য কোথাও ক্লাস করেছেন বা দেখার অন্য কোথাও ক্লাস দেখার হচ্ছে সুযোগ হয়েছে, তারা ডিফারেন্সিয়েটটা করতে পারবেন। যারা আমাদের কাছে ফার্স্ট টাইম করতেছেন তারা ডিফারেন্সিয়েট হয়তো করতে পারবেন না। সো ম্যালিগন্যান্সি ক্লাস হচ্ছে সবার কাছে আপনার সহজ লাগবে না। এটা হচ্ছে আমি মানে নিজেকে বড়াই করে বলছি তা না। এই ক্লাসটা সহজ করে নেওয়ার জন্য আমাকে অনেক এফোর্ট দিতে হয়, মানে এফোর্ট দিতে হয়েছে। আমার ব্রেইনে জিনিসটাকে আগে সাজাতে হয়েছে, তারপরে আমি বলেছি। এটা অনেক দিনের অধ্যাবসায়ের ফলাফল বলতে পারেন। ঠিক আছে, সো সবার ক্লাস আপনার কাছে যে নাও লাগতে পারে। ঠিক আছে, চলে তাহলে বিনাইন নেশনস অফ দ্য ইউটেরাস। ইউটেরাস মানে হচ্ছে আমরা জানি ফুলদানি, মানে ফুল হচ্ছে বাবু, ফুলের দানি হচ্ছে ইউটেরাস। ঠিক আছে, সো বিনাইন নেশন অফ দ্য ইউটেরাস মানে ইউটেরাসের হচ্ছে ফুলদানিতে যখন কোনো একটা টিউমার হবে। আচ্ছা, ইউটেরাস হচ্ছে একটা এমন অর্গান যে হচ্ছে তৈরি হয়েছে বাচ্চা নেওয়ার জন্যে। এখন বাচ্চা নেওয়ার জন্য ওকে ধীরে ধীরে প্রস্তুত করা হয়। যখন সে প্রস্তুত হয়ে যাবে, অর্থাৎ রিপ্রোডাক্টিভ লাইফে আসবে, ওই সময় যদি আপনি ওকে বাচ্চা না দেন, তাহলে ওর মনে হবে ও কোনো কাজ করতে পারছে না, ওর মন খারাপ হবে। বাচ্চা না পেলে সে খুব মন খারাপ করে। মন খারাপ করে তখন তার মনে হয় আমার জায়গাটা খালি খালি লাগে, আমার বুকটা খালি খালি লাগে। এরকম ভাবনা থেকে সে ওখানে একটা টিউমার তৈরি করে ফেলে, এবং এই টিউমারটাই হচ্ছে ফাইব্রয়েড। ঠিক আছে, যদি আপনাকে জিজ্ঞেস করে রিপ্রোডাক্টিভ এইজে সবচেয়ে কমন টিউমার কোনটা ইউটেরাসের, রিপ্রোডাক্টিভ এইজে ইউটেরাসের সবচেয়ে কমন টিউমার হচ্ছে ফাইব্রয়েড। ঠিক আছে, যদি আপনাকে জিজ্ঞেস করে মহিলাদের সবচেয়ে কমন বিনাইন সলিড টিউমার কোনটা, মহিলাদের সবচেয়ে কমন বিনাইন সলিড টিউমার হচ্ছে এই ফাইব্রয়েড। ঠিক আছে, আচ্ছা দেখেন একটু লিখে লিখে বলি এগুলা। আচ্ছা, আরেকটা জিনিস, আমার কাছে হচ্ছে যদিও হচ্ছে লিস্টটা 20 তারিখে বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, তারপরে হচ্ছে ফুল মে মাসে হচ্ছে সুযোগ দিয়েছে অনেককে যে টুইঙ্কেল ব্যাচের পেমেন্টের বিষয় বলছি, টুইঙ্কেল না। তো অনেকেরই হচ্ছে নাকি পেমেন্ট ক্লিয়ার নাই, তারপরে হচ্ছে তারা কালকে দিব পরশু দিব বলে বলে হচ্ছে অ্যাকচুয়ালি দিতে পারছেন না বা দেননি, এখনও হচ্ছে গ্রুপে আছেন। তো এইসব বিষয়ে আমি ইন্টারফেয়ার করি না, বাট একটা ছোট্ট রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে টেকনিক্যাল উইং যারা হচ্ছে কি এখন ফিনান্সিয়াল দিকটা সামলায়, ওরা কিন্তু নন মেডিকেল, ওরা কিন্তু ডক্টর কেউ না। ঠিক আছে, নন মেডিকেল। এই পুরো জিনিসটা হচ্ছে অ্যাকাউন্ট সেকশনটা হচ্ছে নন মেডিকেল মানুষ সামলায়, এবং ওরা প্রফেশনালি সামলাবে। ঠিক আছে, বিকজ ওরা অ্যাকাউন্টসের কাজই করবে, এবং ওরা হচ্ছে আমাদের কারো আত্মীয় স্বজন না। যেমন হচ্ছে ইউসুফ পরশ, ও হচ্ছে আমার একটা কাজিন, ও হচ্ছে আপনাদের গ্রুপে অ্যাড করা রিমুভ করাতে হেল্প করে, মানে ছোটো ছোটো এক্সাম ব্যাচে। তারপরে আমার ছোটো ভাই হচ্ছে তৌফিক নূর, ও হচ্ছে কি কোয়েশ্চেন দেয়। ঠিক আছে, তারপরে মাঝে মাঝে হয়তো টুকটাক মেসেজ চেক করতে হচ্ছে আমার ভাইরা বা আমার কাজিনরা হেল্প করে। এগুলো হচ্ছে টুকটাক কাজ, কিন্তু আমরা কিন্তু সব কিছু আস্তে আস্তে সিস্টেমেটিকে নিয়ে গেছি। তো যেগুলো হচ্ছে অ্যাকাউন্ট সেকশন ডিল করে, কারণ এখানে হচ্ছে রেগুলার বেসিসে অনেক ব্যাপার স্যাপার থাকে, তো সেগুলো কিন্তু আমরা কেউ দেখি না বা আমাদের ক্লোজ রিলেটিভরাও কেউ দেখে না। সো এখানে হচ্ছে গিয়ে একটা রিকোয়েস্ট থাকবে যে যাই করেন ডক্টরদের মান-ইজ্জতটা যেন আমরা একটু রক্ষা করি। কারণ হচ্ছে এরকম একজন বলতেছিল যে একে তো ইনস্টলমেন্ট সিস্টেমে হচ্ছে পড়াশোনা হচ্ছে, তারপরে ইনস্টলমেন্ট কালকে দিব পরশু দিব বলে বলে সবাই হচ্ছে আর দিচ্ছে না, বারে বারে নক করতে বিষয়টা খুবই অস্বস্তিকর লাগে। তো এখন আমার কথা হচ্ছে যে আপনি ডিসিশন নেন যে আপনি কন্টিনিউ করবেন কি করবেন না। যদি মনে করেন কন্টিনিউ করবেন, তাহলে
আপনি অবশ্যই ইনস্টলমেন্টটা ক্লিয়ার করেন। যদি হচ্ছে এখন কেউ বলেন টাকা নাই, তাহলে দেখেন ইনস্টলমেন্ট যে কিভাবে দিতে হবে সেটা তো ভর্তির শুরুতেই আপনাকে বলে দেওয়া হয়েছে। ইনস্টলমেন্টটা খুব বেশি টাকা না, এমন তো না যে হচ্ছে আপনার কাছ থেকে 5,000-6,000 টাকা ইনস্টলমেন্ট নেওয়া হচ্ছে। অবশ্যই প্রত্যেকটা টাকার অনেক সম্মান আছে, দাম আছে, জোগাড় করতে কষ্ট হতেই পারে। সেই ক্ষেত্রে তো নিজের গরজেই হচ্ছে জিনিসটাকে আগে থেকে ইনফর্ম করে রাখা উচিত। নক করার পরে যদি বলেন ও ভুলে গেছিলাম, তো বিষয়টা কি দাঁড়ায় যে গ্রুপের প্রতি আপনার কোনো রেসপন্সিবিলিটিই নাই, আপনি হচ্ছে ভুলে গেছেন। আপনি যে একটা জায়গা থেকে অ্যাডভান্টেজ নিচ্ছেন, ক্লাস করতেছেন, আপনি পরীক্ষা দিচ্ছেন, তো সেইটার শ্রমের আপনি কোনো মূল্য দিচ্ছেন না। বিষয়টা কি এরকম দাঁড়ায় না? তো এতে করে কিন্তু আমাদের ডক্টরদের মানের যদি ডুবে আর কিছুই হয় না। ওরা ভাবে যে আমাকে আজকে একজনের সাথে হচ্ছে আমার একটু বাকবিতণ্ডাই হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেটা হচ্ছে সে বলতেছে যে এই ডক্টররা হচ্ছে নিজের রেসপন্সিবিলিটির ব্যাপারে হচ্ছে এখানে এরকম মানে অনীহা দেখায়, তারা রোগীর প্রতি কি রেসপন্সিবল হবে, এরকম একটা কমেন্ট করেছে। ঠিক আছে, সো এটা হচ্ছে অবশ্যই আমি ডক্টরদের ফরেই কথা বলবো, বলেছিও, কিন্তু কথাগুলো শুনতে ভালো লাগে না। তো এখন একটাই রিকোয়েস্ট, সুবিধাগুলো আমরা সবাই তৈরি করেছি আপনাদের জন্য, আমাদের কোনো সুবিধা এখানে নাই। ইনস্টলমেন্ট সিস্টেম প্রত্যেক 2 মাস পর পর চেক করা যে কী পরিমাণ প্যারা, কী পরিমাণ হচ্ছে একটা বিরক্তিকর কাজ, আপনি চিন্তাও করতে পারবেন না। ঠিক আছে, সো এইভাবে আমাদের কোনোই উপকার হয় না, বরং আমাদের লস হয়। কারণ প্রত্যেক ইনস্টলমেন্ট থেকে একটা হিউজ পোর্শন হচ্ছে দেখা যাচ্ছে মানে সময় হচ্ছে চলে যাচ্ছে জাস্ট মেসেজ চেক করার পিছনে, এবং হচ্ছে তাদের অনারিয়ামও হচ্ছে তো ওভাবেই দিতে হয়। ঠিক আছে, যাই হোক, এগুলো আপনাদেরকে মানে বলার কোনো বিষয় না, বলছিও না, জাস্ট বলতে চাচ্ছি যে এগুলো খুবই হ্যাসেল, এগুলো মোটেও কোনো আরামদায়ক কোনো কাজ না। এবং প্রত্যেক মাসে যখন লিস্ট হচ্ছে আপডেট করে, রিমুভ করে, এই করে সেই করে, আবার ওটা হচ্ছে প্রিন্টেড কপি আমার কাছে পাঠায়, সেগুলো চেক করতে আমার অনেক বিরক্ত লাগে, আমি চেক করিও না। ঠিক আছে, সো এখন হচ্ছে যেহেতু হচ্ছে আমি যা পারতেছি না প্রফেশনালি হ্যান্ডেল করতে, সো আমাকে তো প্রফেশনাল মানুষ রাখতেই হয়েছে, নাহলে কিন্তু পরবর্তীতে আমরা ঝামেলায় পড়বো। সো একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা অন্তত এই জিনিসগুলোতে একটু কোঅপারেট করবেন। ঠিক আছে, নাহলে জিনিসটা খারাপ হয়ে যায়। আচ্ছা, যাই হোক, কেন বললাম, কারণ হচ্ছে আমাকে আজকে লিস্ট পাঠাইছে, সেখানে হচ্ছে অন্তত অনেকেরই প্রায় হচ্ছে 130 জনের মতো হচ্ছে টুইঙ্কেল 2 এর যাদের ইনস্টলমেন্ট ক্লিয়ার করা নাই, এবং তার মধ্যে অনেক বড় একটা অংশ বলছেন যে 20 তারিখের মধ্যে দিয়ে দিবেন, 25 তারিখের মধ্যে দিয়ে দিবেন বলে এখনও পর্যন্ত দেন নাই। তো এরকম আছে কয়েকজন। তা আমি বলেছি যে আপনারা যেটা ভালো মনে হয় করেন, আমি কাউকে পার্সোনালি নক দিব না। যেহেতু আমাকে কেউ নক করে নাই, তো আমি পার্সোনালি নিশ্চয়ই তাকে এই বিষয়ে নক দিব না। তো আপনি রিমুভ করতে হলে রিমুভ করেন। ঠিক আছে, তো যাই হোক, অলরেডি অনেক দিন হয়ে গেছে, রিমুভ করে দেওয়ার কথা ছিল। আমি মানা করছি যে যারা হচ্ছে রিকোয়েস্ট করছে তাদেরকে হচ্ছে ঠিক আছে একটু রাখেন। ঠিক আছে, এই আর কি। তো এখন রিকোয়েস্টের সম্মান হচ্ছে তো আর রাখা গেল না, কারণ হচ্ছে কি আর বলবো। সো এখন হচ্ছে হয়তো আজকালকে সবাইকে রিমুভ করে দেওয়া হবে। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যারা হচ্ছে এরকম কোনো ইনফরমেশন ছাড়া হচ্ছে ডিসকন্টিনিউ করে, কিংবা হচ্ছে ইনফরমেশন ছাড়া পেমেন্ট না করে, তাদেরকে পরবর্তী ব্যাচে অ্যাডমিশনের ব্যাপারে কিন্তু একটু সেকেন্ড থট দেওয়া হবে। কারণ হচ্ছে এরকম প্রচুর আছে যে প্রত্যেকটা ব্যাচে আমাদের ভর্তি হয়, প্রত্যেক ব্যাচে সেম প্রবলেম করে, পড়াশোনাও করে না। তো তাদেরকে হচ্ছে আমি ভর্তি নেওয়ার জন্য খুব একটা ইচ্ছুক না। ওকে, চলেন, কথা বলে ফেলছি। আচ্ছা, সেটা হচ্ছে লিওমায়োমা। যদি আপনাকে জিজ্ঞেস করে, হ্যাঁ, ইউটেরাসের সবচেয়ে কমন টিউমার কোনটা? ইউটেরাসের সবচেয়ে কমন টিউমার ফাইব্রয়েড, এটা আমরা সবাই জানি। আচ্ছা, যদি আপনাকে জিজ্ঞেস করে মেয়েদের বডিতে, একটা ফিমেল বডিতে, সারা বডিতে মাথা থেকে পা পর্যন্ত সবচেয়ে কমন সলিড টিউমার কোনটা? এটাও হচ্ছে কিন্তু ফাইব্রয়েড। ঠিক আছে, এই ফাইব্রয়েড যেটা, ফাইব্রয়েডের সিনোনিমটা হচ্ছে পড়বেন। ফাইব্রয়েডের সিনোনিম হচ্ছে ফাইব্রয়েড, যে যা কথা, লিওমায়োমাও হচ্ছে একই কথা, নামে যদিও অনেক পার্থক্য, একই কথা। ফাইব্রোমায়োমাও একই কথা। ঠিক আছে, ফাইব্রয়েড, লিওমায়োমা, ফাইব্রোমায়োমা একই কথা, কিন্তু খেয়াল করবেন ফাইব্রোমা কিন্তু সেম কথা না। ফাইব্রোমা দেখলে লাফায় লাফায় দাগাবেন না, ফাইব্রোমা হচ্ছে ওভারিয়ান টিউমার। ঠিক আছে, তো ফাইব্রয়েড, লিওমায়োমা, ফাইব্রোমায়োমা একই কথা। এখন হচ্ছে ওই যে একটা টিউমার, এই টিউমারটা হচ্ছে কোথায় হয়? টিউমারটা হয় কিন্তু ইউটেরাসের কোন জায়গায়? ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম আছে, মায়োমেট্রিয়াম আছে, পেরিমেট্রিয়াম আছে। ইউটেরাসের মায়োমেট্রিয়ামে হয়, তার মানে মাসেলে হয়। তাহলে টিউমারটার ভিতরে কি থাকার কথা? মাসেল। তাহলে কি মাসেল? ইউটেরাসের মাসেল, মানে স্মুথ মাসেল, স্কেলেটাল মাসেল কিন্তু না। স্মুথ মাসেলের সঙ্গে কানেকটিভ টিস্যু, এই মিলে হচ্ছে টিউমারটা তৈরি হয়। এখন হচ্ছে আসেন,
টিউমারটা কতজন মানুষের হয় একটু আগে বললাম, ইউটেরাসের কাজই হচ্ছে বাচ্চাকে হচ্ছে ধারণ করা। যদি আপনি ওকে বাবু না দেন, ও কান্নাকাটি করবে, কান্নাকাটি করে ওর শূন্যস্থান পূরণ করার জন্য টিউমার তৈরি করবে। সো খেয়াল করেন, ইদানিংকালে প্রত্যেকটা মেয়ে, অলমোস্ট অনেক মেয়ে, মানে স্পেশালি যারা পড়াশোনা করে, সবাই হচ্ছে কিন্তু দেরিতে বাচ্চা নেয়, তাই না? মেজরিটি। সো 30 ইয়ার্সের মধ্যে যদি আপনি বাবু না নেন, 30 ইয়ার্সের মধ্যে 20% মেয়ের ইউটেরাসে অবশ্যই টিউমার হয়ে যাবে। কেন? বিকজ বাবু আপনি নিলেন না। যদি আপনি বাবু নেন তাহলে কিন্তু হবে না। তাহলে ইউটেরাসের ফাইব্রয়েডের ইনসিডেন্স কিন্তু দিনে দিনে বেড়েই যাচ্ছে। এখন খেয়াল করেন, আপনাদের ধরেন এখানে যারা লাইভে ক্লাস করতেছেন, যদি সবার আল্ট্রাসোনোগ্রাম করেন, দেখবেন 50% মেয়ের বডিতে ফাইব্রয়েড আছে, ঠিক আছে? 50%-এর। কিন্তু সবার কি কমপ্লেন আছে? না। এটা একটা ভালো জিনিস যে ইউটেরাস হচ্ছে নীরবে নিভৃতে কান্না করে, তার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক থাকে, মানে 50%-ই অ্যাসিমটোমেটিক, তার মানে অর্ধেকটাই হচ্ছে কোনো সিমটম তৈরি করে না, ঠিক আছে? এটা হচ্ছে একটা ভালো দিক। না হলে সিমটম তৈরি করলে এই টিউমার আমাদের জীবন হারাম করে দিত, ঠিক আছে? আচ্ছা, ফাইব্রয়েডের টিউমার হচ্ছে যারা হলো কালা কুচকুচি তাদের বেশি হয়, মানে আফ্রিকান কান্ট্রিতে যারা থাকে, মানে আফ্রিকার জাতি যারা একটু কালো, তাদের হচ্ছে ফাইব্রয়েড বেশি হয়, ঠিক আছে? তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আফ্রিকান আমেরিকান, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করেন, আফ্রিকানদের তো হয়, প্লাস হচ্ছে আমেরিকান বংশোদ্ভূত যারা, তারা কিন্তু সাধারণত হোয়াইট হয়, কিন্তু ওদের যদি হচ্ছে আফ্রিকান আমেরিকান হয়, ঠিক আছে, হোয়াইট হওয়ার পরও যেহেতু আফ্রিকার একটা ব্যাপার তাদের আছে, তাদেরও বেশি হয়। তাহলে ধরেন আপনাকে যদি কোনো সিনারিও দেয় এরকম যে ব্লা বহুত কিছু লিখছে, কিন্তু সেখানে হচ্ছে আফ্রিকান আমেরিকান এরকম একটা কথা বলা আছে, তাহলে চোখ বন্ধ করে চিন্তা করে নেবেন ক্লুটা হচ্ছে আপনাকে ফাইব্রয়েডের দিকে নিয়ে যাচ্ছে। কারণ আমাদের এই গাইনি বইয়ে পার্ট 1-এ প্রশ্ন আসার মধ্যে আফ্রিকান আমেরিকান শব্দটা আর কোনো রোগের ক্ষেত্রে নাই, শুধু ফাইব্রয়েডে আছে, ঠিক আছে? আচ্ছা, ফাইব্রয়েড কোন বয়সে বেশি হয়? ওই যে অবশ্যই রিপ্রোডাক্টিভ এজে হবে, কারণ রিপ্রোডাক্টিভ এজে আরও মন খারাপ করবে। সো 35 থেকে 45 এই বয়সে ফাইব্রয়েড হচ্ছে সবচেয়ে বেশি হয়, ঠিক আছে? ফাইব্রয়েড হচ্ছে নালী প্যারাদের বেশি হয়। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমরা রিস্ক ফ্যাক্টরে পড়বো। এখন হচ্ছে আসেন হিস্টোজেনেসিস। আচ্ছা, একটা ইউটেরাসের মধ্যে ফাইব্রয়েড কেন তৈরি হলো? ইউটেরাসের মন খারাপ। এটা হচ্ছে আপনি বাংলা ভাষায় প্রকাশ করলেন, তো সায়েন্টিফিক ভাষায় আপনি কি বলবেন? সায়েন্টিফিক ভাষায় আমরা বলবো আমরা জানি না কেন হয়, কেন কান্না করে, আই জ্বালাইস না, হ্যাঁ কি কি ম্যাম, আচ্ছা নিয়ে আয়। আচ্ছা, আমি একটু হচ্ছে ভিডিও অফ করে পড়াই, হ্যাঁ? আচ্ছা, তো ইউটেরাসে সায়েন্টিফিক ভাষায় হচ্ছে এত নেট আটকাচ্ছে, আমার এখান থেকে তো ঠিক আছে, ওয়াইফাই ঝামেলা করতেছে নাকি? নেট চলছে। মাম। আচ্ছা, তো ফাইব্রয়েডের হচ্ছে কেন যে ফাইব্রয়েড হয় এই বিষয়টা হচ্ছে আনক্লিয়ার, ঠিক আছে? তারপরে হচ্ছে যেহেতু ফাইব্রয়েড একটা বিনাইন টিউমার, তার মানে এটা হচ্ছে কিন্তু একটা নিওপ্লাজম, তাই না? এটা হচ্ছে নিওপ্লাজম। তো এখানে হচ্ছে নিওপ্লাজমটা যে হচ্ছে, এই নিওপ্লাস্টিক চেঞ্জটা কোথায় হয়? এটা একটা ইম্পর্টেন্ট কথা। নিওপ্লাস্টিক চেঞ্জটা হয় হচ্ছে মায়োমেট্রিয়ামের মায়োসাইটে। মায়োসাইট মানে হচ্ছে মায়োমেট্রিয়ামের সেল, তাই না? তো একটা সেলের ভিতরে এরকম নিওপ্লাস্টিক চেঞ্জ হবে। তাহলে যদি জিজ্ঞেস করে যে ফাইব্রয়েডের হিস্টোজেনেসিসের পিছনে, মানে হিস্টোলজিক্যালি ফাইব্রয়েড তৈরির পিছনে সায়েন্টিফিক কী ব্যাখ্যা আছে? তো ব্যাখ্যাটা হলো যে ওর মধ্যে নিওপ্লাস্টিক চেঞ্জ হয়। নিওপ্লাস্টিক চেঞ্জটা কোথায় হয়? ফাইব্রয়েডের মাসেল সেলের মধ্যে হয়, ইউটেরাসের মাসেল সেলে। ওকে, আচ্ছা, তাহলে একটা সিঙ্গেল মাসেল সেলে হয়। প্রত্যেকটা মায়োমা হচ্ছে মনোক্লোনাল। মানে কি? এই যে ধরেন একটা ইউটেরাসে ফাইব্রয়েড হলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে হয়েছে, এটা হলো কথা। মনোক্লোনাল, প্রত্যেকটা আলাদা, এমন না যে একটা থেকে আরেকটা হয়েছে, তা কিন্তু না। ওর মধ্যে একটা নিওপ্লাসিয়া হয়েছে, ওর মধ্যে একটা নিওপ্লাসিয়া, ওর মধ্যে নিওপ্লাসিয়া, এরকম অনেকগুলো ইন্ডিভিজুয়াল সেলের মধ্যে নিওপ্লাসিয়া হয়েছে। সো এটা হলো ব্যাপার। তাহলে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট যে মায়োমেট্রিয়াল সেলগুলো হচ্ছে মনোক্লোনাল। একটা সিঙ্গেল মায়োসাইটের নিওপ্লাস্টিক অরিজিনে হয়, ঠিক আছে? এগুলো এমসিকিউর মধ্যে চিপাচাপাতে দিলেও দিতে পারে, যদিও লেস লাইকলি। এখন হচ্ছে আসেন, এই ফাইব্রয়েড যাদের থাকে তাদের কিন্তু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকতে পারে, সবার না, কারো কারো ক্ষেত্রে।
এটা হচ্ছে পুরান বইয়ে কিন্তু ইনফরমেশনগুলো ছিল না, এগুলো হচ্ছে 8 এডিশন বইয়ে অ্যাড করা, ঠিক আছে? তো কোন ক্রোমোজোমের সমস্যা হয়? ক্রোমোজোম 7-এ বা ক্রোমোজোম 12-তে, ঠিক আছে? 7 বা 12 ক্রোমোজোমে যদি প্রবলেম হয়, কী ধরনের প্রবলেম? সেটা হচ্ছে জিনের রিঅ্যারেঞ্জমেন্ট কিংবা হচ্ছে ডিলিশন, ক্রোমোজোমের ডিলিশন বা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, এরকম হলে ফাইব্রয়েড হতে পারে, ঠিক আছে? সো যদি আপনাকে পরীক্ষায় প্রশ্ন করে যে ফাইব্রয়েডের সাথে ক্রোমোজোমাল অ্যাবনরমালিও রিলেটেড, তখন আমাদের মাথায় সবার আগে কি আসে? যে ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি হওয়া মানেই ডাউন সিনড্রোম, অমুক তমুক সমুক, এত কঠিন কঠিন কথা মনে চলে আসে। তাহলে ফাইব্রয়েডও কিন্তু ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি হতে পারে। তার মানে যদি হচ্ছে আপনাকে বলে যে ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি হলে ইউটেরাসে টিউমার হয়, সেটাও কিন্তু তাহলে ট্রু হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, খেয়াল করেন, এই যে গ্রো করতেছে, গ্রো করার জন্য মানে নিওপ্লাস্টিক অরিজিন দিয়ে হলো, এরপরে ওর ফার্দার গ্রোথের জন্য কিছু ফ্যাক্টরস কাজ করে। তো কী কী ফ্যাক্টর? সব গ্রোথ ফ্যাক্টর। তো একটা হলো এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর, এটা হলো 1, এটা হলো বিটা, ঠিক আছে? এইটা একটু মোটামুটি জেনে রাখেন। যেহেতু ক্রোমোজোমের হচ্ছে ঝামেলা, তার সাথে তার মানে এটা হচ্ছে একটু জেনেটিক হিস্ট্রিও থাকতে পারে, তাই না? এবং আসলে পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে। যেমন ধরেন, আমার কিন্তু ইউটেরাসে ফাইব্রয়েড ছিল, যেটার জন্য আমার অলরেডি মায়োমেক্টমি হয়েছে 2014 সালে, বিয়ের আগে। যাই হোক, তো এই যে ফাইব্রয়েড আমার ছিল, এবং আমার খালামণিরও কিন্তু ফাইব্রয়েড আছে, ঠিক আছে? অর্থাৎ এটা একটা পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকবে মায়ের সাইডে। ওকে, ডান। এখন আসেন রিস্ক ফ্যাক্টর, এটা একটা ইম্পর্টেন্ট পড়া। ফাইব্রয়েড দেখবেন যাদের হয় তাদের কিছু কমন জিনিস আছে। 1 নাম্বার হচ্ছে আপনার অল্প ছোট বয়সে কিন্তু ফাইব্রয়েড হবে না, বয়স বাড়বে রিপ্রোডাক্টিভ এইজে, তাহলেই ফাইব্রয়েড হবে। সবচেয়ে বেশি হয় 35 থেকে 45 বছরে। যাদের হচ্ছে আর্লি মেনার্কি হয়, আগে আগে হচ্ছে মাসিক হয়, তাহলে তার জরায়ু তো হচ্ছে মোটামুটি মানে খুশিতে ডকবক করতেছে, কেন? হাই রে, আগে মাসিক হয়েছে, তাহলে আমাকে আগে বাবু দিবে। তা আপনার আগে মাসিক হয়েছে কিন্তু আপনি বাবু তাকে দিলেন না, জরায়ু কী করবে? একটা ফাইব্রয়েড তৈরি করে রাখবে। নালি প্যারা, অর্থাৎ যার কোনো বাবু নাই, ফাইব্রয়েড তৈরি হবে। যে হচ্ছে ভুটকি বেটি, ভুটকি বেটিতে কি হয়? ভুটকি বেটিতে যেটা হয়, বা বডি মাস ইন্ডেক্স যদি বেশি হয়, এদের হচ্ছে ইস্ট্রোজেন বেশি থাকে না, ইস্ট্রোজেন বেশি থাকে। ফাইব্রয়েড কিন্তু একটা ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার, ঠিক আছে? তারপরে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তাদের হচ্ছে ফাইব্রয়েড বেশি হয়। এরপরে যাদের ইস্ট্রোজেন বেশি থাকে, হাইপার ইস্ট্রোজেনিক স্টেট, তাদের ফাইব্রয়েড বেশি হয়। যারা হতেছে কালা, বলেছিলাম না, তাদের ফাইব্রয়েড বেশি হয়। যারা হচ্ছে ভুটকি বেটি, বিএমআই বেশি, ফ্যাট ডায়েট খায় ইচ্ছা মতো, তাদের ফাইব্রয়েড বেশি হয়। আর ওই যে ফ্যামিলি হিস্ট্রি থাকলে ফাইব্রয়েড বেশি হয়। এরা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আর কিছু প্রোটেক্টিভ ফ্যাক্টর আছে, যে কারো কারো ক্ষেত্রে ফাইব্রয়েড কম হয়। আর্লি মেনার্কিতে ফাইব্রয়েড হয়, তাহলে যদি কারো দেরিতে মেনার্কি হয়, তাহলে তার ফাইব্রয়েড কম হবে। নালি প্যারাতে ফাইব্রয়েড হয়, তাহলে যার হচ্ছে মাল্টি প্যারা, ফাইব্রয়েড কম হবে। আচ্ছা, যেহেতু ইস্ট্রোজেনের উপরে ডিপেন্ড করে, মেনোপোজে ইস্ট্রোজেন হচ্ছে নাই বললেই চলে, তাহলে মেনোপোজে ফাইব্রয়েড হচ্ছে কম হবে বা হবেই না। আচ্ছা, এরপরে হচ্ছে কম্বাইন্ড ওসিপি খেলে ফাইব্রয়েড কম হবে। এখন খেয়াল করেন, আপনার মনে হবে ওসিপিতে তো প্রচুর ইস্ট্রোজেন থাকে, তাহলে তো ফাইব্রয়েড বেশি হওয়ার কথা, কেন কম হচ্ছে? ফাইব্রয়েড তখনই বেশি হবে যখন কন্টিনিউয়াস টানা ইস্ট্রোজেন বেশি থাকবে। ওসিপিতে আপনি সাইক্লিক ম্যানারে খান, তাই না? সাইকেল করে করে খান, টানা কিন্তু ইস্ট্রোজেন বেশি থাকবে না, তাই এই কারণে ও হচ্ছে প্রোটেকশন দিবে, ঠিক আছে? আচ্ছা, এবং মনে রাখবেন, ইস্ট্রোজেন হচ্ছে দুষ্টু, ওকে শাসন করার জন্য আসে প্রোজেস্টেরন। ওসিপিতে দুষ্টুটাকে শাসন করার জন্য প্রোজেস্টেরন থাকে, কিন্তু যখন আপনার বডিতে হাইপার ইস্ট্রোজেনিক স্টেট থাকবে, তখন কন্টিনিউয়াস, তখন প্রোজেস্টেরন যদি শাসন করার জন্য না থাকে, তখনই হচ্ছে কি সমস্যাটা হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে যারা স্মোক করে তাদের ফাইব্রয়েড কম হয়। খুবই একটা ইন্টারেস্টিং জিনিস, খেয়াল করেন, তাহলে স্মোকিংয়ের কিছু একটা বেনিফিট পাওয়া গেল, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি মনে করেন, আপনি ভাবলেন বাবু নিব না, স্মোক করি, ফাইব্রয়েড হবে না, ফাইব্রয়েড হবে না, এই চিন্তা করে আপনি করে স্মোক করতেছেন। ওদিক দিয়ে দেখবেন স্মোক করে সারেন নাই, আপনি খাওয়া যাইতেছেন ভালভার মধ্যে, সার্ভিক্সের মধ্যে খাওয়া যাচ্ছেন। কেন? স্মোক করলে ভালভা, ভ্যাজাইনা, সার্ভিক্সের ক্যান্সার, ওদের হচ্ছে সমস্যা বাড়ে। তো ফাইব্রয়েড বাঁচাইতে গিয়ে খাওয়া যাইলে তো লাভ নাই, ঠিক আছে? সো স্মোকিং করলে ফাইব্রয়েড কম হবে, বাট সার্ভিক্স, ভালভা, ভ্যাজাইনা জিনিসপত্র কিন্তু বেশি হবে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আসেন
গ্রোথ অফ লিওমায়োমা। আচ্ছা, আমাকে একটু 10:30 বাজলে ইনফর্ম করবেন, ঠিক আছে? গ্রোথ অফ লিওমায়োমা। আচ্ছা, লিওমায়োমা মানেই তো ফাইব্রয়েড। একটু আগে বললাম ফাইব্রয়েড হচ্ছে, ফাইব্রয়েডের সাথে সম্পর্কিত কোন হরমোন? ইস্ট্রোজেন। রিপ্রোডাক্টিভ এজের ইস্ট্রোজেন কোনটা? ইস্ট্রাডিওল, তাই না? মানে E2। তাহলে ফাইব্রয়েডের সাথে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইস্ট্রাডিওল। ফাইব্রয়েড হচ্ছে কোথায় হয়? জরায়ুতে হয়। আমরা জানি জরায়ুর মধ্যে ইস্ট্রোজেন রিসেপ্টর থাকে। ফাইব্রয়েড যেটা টিউমার একটা আলাদা হইতেছে, এইটার মধ্যেও মজার ব্যাপার হচ্ছে ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রজেস্টেরন রিসেপ্টর, দুই ধরনের সোফাই থাকে, ঠিক আছে? যদি হচ্ছে এইখানে আপনার একটা থাকে, এইখানে দেখবেন একই জায়গায় 3-4টা, মানে এইখানে হাই কনসেন্ট্রেশনে রিসেপ্টরস থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু হচ্ছে হাই কনসেন্ট্রেশনের রিসেপ্টর থাকে, তার মানে ইস্ট্রোজেন ওখানে বেশি বসার কাজ করার সুযোগ পায়, তাই না? আচ্ছা, এই ফাইব্রয়েডের সেলের ভিতরে একটা এনজাইম থাকে প্রচুর পরিমাণে। কোন এনজাইম? অ্যারোমাটেজ এনজাইম। তাহলে সে কি করে? অ্যারোমাটাইজেশন করে, মানে কি? সে ঘ্রাণ তৈরি করবে। কোত্থেকে? আমরা জানি অ্যান্ড্রোজেন হচ্ছে কি ব্যাটা মার্কা। অ্যান্ড্রোজেন মানে হচ্ছে ঘামের দুর্গন্ধ। আমার বডিতে অ্যান্ড্রোজেনকে, ঘামের দুর্গন্ধকে কনভার্ট করে দিবে ইস্ট্রোজেন। সুন্দর ঘ্রাণ বের হবে, অ্যারোমা হবে, অ্যারোমাটাইজেশন। অ্যান্ড্রোজেনকে ইস্ট্রোজেনে কনভার্ট করে। ফাইব্রয়েডের সেলে এই অ্যারোমাটাইজ এনজাইম থাকে, যে কিনা অ্যান্ড্রোজেনকে ইস্ট্রোজেনে তৈরি করে। সো এই জন্য ইস্ট্রোজেন ওখানে বেশি বেশি তৈরি হয়, ঠিক আছে? সামহাও ওরা ইস্ট্রোজেন তৈরি করবেই করবে, এই হচ্ছে ওর ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে খেয়াল করেন, যেহেতু ইস্ট্রোজেনের উপর ডিপেন্ড করে, তাহলে যদি হচ্ছে আপনার মেনার্কির আগে চিন্তা করেন, তখন ইস্ট্রোজেন কম থাকে না, সো তখন ফাইব্রয়েডের জন্য হয় না। মেনোপজের পরে ইস্ট্রোজেন কম থাকে, সো ফাইব্রয়েড হয় না, ঠিক আছে? আচ্ছা, প্রেগনেন্সিতে ফাইব্রয়েডের সাইজ কিন্তু বড় হয়। তার মধ্যে একটা কারণ কিন্তু ইস্ট্রোজেন বাড়া, তার চেয়েও বড় কারণ হচ্ছে ইউট্রাসটা হচ্ছে বড় হয়, সাথে হচ্ছে ফাইব্রয়েডও টান খেয়ে বড় হয়। এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট কারণ এটার চাইতে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হলো, যদি আপনি বডিতে কোনোভাবে ইস্ট্রোজেন লেভেল কমায় দেন ওষুধপাতি দিয়ে, তখন দেখবেন ফাইব্রয়েডের সাইজটা ছোট হয়ে যাবে। এইটা হচ্ছে কে করে? আমরা মনে করেন একটা হচ্ছে জরায়ুতে ভর্তি ফাইব্রয়েড, গুটাম গাটাম করে ফাইব্রয়েডে ভর্তি। আপনি যদি এটার অপারেশন করতে যান, একটা জিনিসের সহজে চিন্তা করেন, দেখেন এটা একটা ছবি, ইউট্রাসের মধ্যে ফাইব্রয়েড। ইউট্রাস যে কি বোঝাই যেতেছে না, দেখে মনে হচ্ছে কি গোটা গাঠিতে ভরপুর, কি একটা ভয়ঙ্কর জিনিস। এইটা অপারেশন আপনার কি করা হয়েছে? হিস্টেক্টমি করে ফেলছে, জ্বরেও ফালাই দিছে। যদি এটা আপনি মায়োমেক্টমি করতে যেতেন, একটা ফাইব্রয়েড বের করতে আপনার জান বের হয়ে যেত, অনেক ব্লিডিং হতো, ইউট্রাসের অবস্থাও খারাপ হতো। এখন এত বড় ফাইব্রয়েড না হয়ে যদি ফাইব্রয়েডগুলা টিন্ডি মার্কা হতো, তাহলে বের করা সহজ হতো না? সহজ হতো। তাহলে এই জন্য আমরা যদি অনেক বিশাল সাইজের ফাইব্রয়েড হয়, অনেক সময় অপারেশন করার আগে সাইজগুলো একটু ছোট করে নিতে চাই। তাহলে আমরা কি করব? আমরা কিভাবে ওকে শুকনো পটকা বানাবো? আমরা পড়েছিলাম ইউট্রাসকে স্লিম করার জন্যে স্লিমিং টি খাওয়াতে হয়। সেই স্লিমিং টি হচ্ছে কি? জিএনআরএইচ অ্যাগনিস্ট, তাই না? এন্ডোমেট্রিয়ামকে শুকনা করে, ঠিক তেমনি সে ফাইব্রয়েডকেও শুকনা করে। সো জিএনআরএইচ অ্যাগনিস্ট যদি আপনি দেন, ইস্ট্রোজেন লেভেল কমে যাবে, তখন ফাইব্রয়েডের সাইজটা ছোট হয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, গেল। এখন হচ্ছে আসেন, যদি হচ্ছে এই ফাইব্রয়েডের টিউমার, এটা যদিও বিনাইন টিউমার, এটা কি ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হতে পারে? খুবই কম। বাট যদি হয়, কি হবে? হলে হচ্ছে এটা হবে সার্কোমা, ঠিক আছে? সার্কোমা হবে। কি ধরনের সার্কোমা? লিওমায়োসার্কোমা, ঠিক আছে? আচ্ছা, গেল। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ওদের হচ্ছে বিনাইন থাকে, ওরা কিন্তু ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন খুবই কম হয়। তারপর আমরা জেনে রাখবো, ঠিক আছে? আর যেহেতু হচ্ছে ফাইব্রয়েড মানে কি? ইস্ট্রোজেন অনেক বেশি, ইস্ট্রোজেন বেশি, বাট প্রজেস্টেরন কিন্তু বেশি না। তাহলে ইস্ট্রোজেন যখন অতিরিক্ত বেশি থাকবে, সে কী করবে? দুষ্টুমি করবে। এই দুষ্টুমি করলে কি করবে? সে কি করবে? অ্যানোভুলেশন করবে। আমরা বলেছিলাম না, অ্যানোভুলেটরি ডিউবি, অ্যানোভুলেশনে ইস্ট্রোজেন বেশি বেশি থাকে, তাই না? সো ফাইব্রয়েডের সঙ্গে তাই অ্যানোভুলেশন খুবই জড়িত। ওকে, তাহলে এইটুক জায়গা আমরা পড়ে ফেললাম। এখন হচ্ছে আসেন, এই যে ধরেন একটা ফাইব্রয়েড হলো, এই যে জরায়ুতে একটা ফাইব্রয়েড, এই ফাইব্রয়েড ধরেন এটা হচ্ছে আমাদের তৃপ্তি আপুর ফাইব্রয়েড, ঠিক আছে? এটা হচ্ছে ধরি আমাদের সারা আপুর ফাইব্রয়েড, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এটা ধরেন 2022 সালে ধরা পড়লো। যদি হচ্ছে 2022 সালে ওরা ধরা পড়ে, আপনি হচ্ছে যদি এখন 2024-এ ফলো আপ করলেন, দেখলেন হচ্ছে ওর ফাইব্রয়েড হয়ে গেছে এত বড়,
আর 2024 সালে দেখলেন ওর ফাইব্রয়েড হলো যা ছিল তাই। তার মানে কি ফাইব্রয়েড কিন্তু সবার একইভাবে বড় হবে না, এক একজনের এক একভাবে বড় হবে। আবার হচ্ছে সবগুলোই বড় হবে তা না, হতে পারে একটা বড় হলো একটা ছোট থাকলো, ঠিক আছে। অর্থাৎ এটা কোনো প্যাটার্ন ফলো করে বড় করে না, বড় হয় না, ঠিক আছে। তবে ফাইব্রয়েড কিন্তু অনেক স্লো গ্রো করে, এমন না যে খুব দ্রুত হচ্ছে ভুট মার্কা একটা টুমটুমা হয়ে যাবে, তা কিন্তু না। একটা ফাইব্রয়েড হাতে হচ্ছে আপনি পালপেট করতে পারবেন, এতটুকু বড় হতে 3 থেকে 5 বছর সময় নেয়। তাহলে যদি আপনি পেটে হাত দিয়ে ফাইব্রয়েড পান তাহলে বুঝবেন এটা মিনিমাম 3 বছর আগে থেকে তৈরি হওয়া শুরু হয়েছে, ঠিক আছে। সো ফাইব্রয়েড খুবই স্লো গ্রো করে। এটার হচ্ছে অপোজিট একটা কথা মনে রাখবেন, ওভারিয়ান টিউমার যদি হয় সেটা খুব র্যাপিড গ্রো করে, ঠিক আছে। তো এই গ্রোয়িং হচ্ছে কত দ্রুত হচ্ছে এই ক্লু দেখে আপনি ডায়াগনোসিস করতে পারবেন এটা ফাইব্রয়েড নাকি ওভারিয়ান টিউমার, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফাইব্রয়েড অনেক স্লো গ্রো করবে, তবে কিছু এক্সেপশন আছে যে কিছু কিছু সময় ফাইব্রয়েড দ্রুত গ্রো করে। সেটা কখন? ডিউরিং প্রেগন্যান্সি এবং হচ্ছে যদি সেটাতে ম্যালিগন্যান্ট চেঞ্জ হয়, এই দুইটা সময় ফাইব্রয়েড বেশি বড় গ্রো করে। যেমন আমাদের একটা পেশেন্ট ভর্তি হয়েছিল গত সপ্তাহে, পেশেন্টটার হচ্ছে আমি বলছিলাম মনে হয় আপনাদেরকে, তার হচ্ছে গিয়ে 3 দিন আগের একটা সোনোগ্রাম ছিল, সেখানে ছিল হচ্ছে ফাইব্রয়েডের সাইজ 2x3 সেন্টিমিটার এরকম। তিনি হচ্ছে একটা অ্যাকিউট অ্যাবডোমিনাল ফিচার নিয়ে আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর যখন আবার সোনোগ্রাম করা হয়েছে সেই ফাইব্রয়েডের সাইজ দেখাচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে খুব র্যাপিডলি গ্রোয়িং, তাই না? র্যাপিডলি গ্রোয়িং হলে তখন এটা কিন্তু একটা টেনশনের বিষয়। এখন তিনি কিন্তু প্রেগনেন্ট না, তাহলে র্যাপিড গ্রোয়িংয়ের কারণ হতে পারে ম্যালিগন্যান্সি অথবা ডিজেনারেশন, ঠিক আছে, যে কোনো একটা। সো আমরা ধরে নিয়েছিলাম পেশেন্টের ডিজেনারেশন হয়েছে, ঠিক আছে, ম্যালিগন্যান্সি আমরা ধরি নাই। ওকে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, সো গেল, তাহলে অনেক কিছুই আমরা পড়লাম। আচ্ছা, তাহলে যদি আপনাকে জিজ্ঞেস করে ফাইব্রয়েডের সাইজ ছোট করার জন্যে তাহলে আপনি কি ব্যবহার করবেন? সাইজ শ্রিঙ্ক করার জন্য জিএনআরএইচ অ্যাগনিস্ট ব্যবহার করবেন। এখন এই জিএনআরএইচ অ্যাগনিস্ট কিন্তু সবসময় মনে রাখবেন আমরা শর্ট টার্ম ব্যবহার করি, পড়েছিলাম মনে পড়ে চ্যাপ্টার 7-32 যে জিএনআরএইচ অ্যাগনিস্ট হচ্ছে প্রথমে আপ রেগুলেশন করে তারপরে ডাউন রেগুলেশন করে, তাই না? এবং যদি এটা আমি লং টার্ম ব্যবহার করি ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সি সিমটম হয়, তাই না? সো অস্টিওপোরোসিস তার মধ্যে খুব ভয়ঙ্কর একটা ব্যাপার, এই জন্যে 3 মাসের বেশি ব্যবহার করলে অ্যাড ব্যাক থেরাপি দিতে হয়, তাই না? করেছিলাম কিন্তু। তাহলে এটা শুধুমাত্র শর্ট টার্ম ব্যবহার করা যাবে অপারেশনের আগে আমি ফাইব্রয়েডকে শুকাইতে চাইলে। কিন্তু ধরেন আমাকে হচ্ছে তৃপ্তি আপু এসে বললো যে আপু আমি জরায়ু অপারেশন করব না, আমি ফাইব্রয়েডে অপারেশন করতে চাই না, তাহলে তাকে আমাকে কি করতে হবে? লং টার্ম একটা ওষুধ যেটা খেয়ে তার ফাইব্রয়েডটা ছোট থাকে বা বেশি বড় না হয়, তখন তাকে আমি বলবো ওসিপি খান, ঠিক আছে, ওসিপি খাবে সে। ওকে, আচ্ছা গেল, অনেক কথা বলে ফেললাম। এবার আসেন ফাইব্রয়েডের টাইপস। আচ্ছা খেয়াল করেন, এই যে ফ্লো চার্টটা দেখেন, ফাইব্রয়েড হচ্ছে গিয়ে হতে পারে এই হলো একটা ইউটেরাস, তাই না? তাহলে বডিতে ফাইব্রয়েড যে কোনো জায়গায় হতে পারে, এটাকে বলা হয় বডি ফাইব্রয়েড। সার্ভিক্সেও হতে পারে, এটাকে বলা হয় সার্ভাইকাল ফাইব্রয়েড, ঠিক আছে। আচ্ছা, বডি ফাইব্রয়েড যেটা সেটা হচ্ছে আবার কীরকম হবে খেয়াল করেন, এই হচ্ছে বডি, ঠিক আছে, এই তো এন্ডোমেট্রিয়াম, এই জায়গাটা মায়োমেট্রিয়াম, তাই না? এই জায়গাটা হচ্ছে মায়োমেট্রিয়াম। আচ্ছা, ধরেন হচ্ছে ফাইব্রয়েডটা এরকম বাইরে দিয়ে গোটার মতো করে একটা শিং বানায় দাঁড়ায় রয়েছে। শিংওয়ালা ফাইব্রয়েড যদি হয়, টোটালি শিং, সেটাকে আমরা বলবো সাবসেরাস, ঠিক আছে। যদি হচ্ছে বাইরে দিয়ে কিছুই বোঝা যায় না, একদম মায়োমেট্রিয়ামের ভিতর থেকে তৈরি হয়ে এরকম এন্ডোমেট্রিয়ামের গায়ের মধ্যে ঢুকে বসে আছে, ঠিক আছে, এরকম যদি হয় এটাকে আমরা বলবো সাব মিউকাস ফাইব্রয়েড। যদি হচ্ছে এরকম হয় মাসেলের মাঝখানে বাইরে দিয়ে অত বোঝা যায় না, একটু হয়তো টুমটুমা হয়ে আছে, ঠিক আছে, এটাকে বলা হয় ইন্ট্রামুরাল বা ইন্টারস্টিশিয়াল ফাইব্রয়েড, ঠিক আছে। এই হচ্ছে আমার 3 ধরনের ফাইব্রয়েড। সবচেয়ে কমন হচ্ছে এইটা ইন্টারস্টিশিয়াল বা ইন্ট্রামুরাল ফাইব্রয়েডটাই হলো সবচেয়ে কমন, 75%, ঠিক আছে। এরপরে সেকেন্ড মোস্ট কমন হলো সাবসেরাস, এটা 10%, আর সবচেয়ে কম কমন হলো লিস্ট কমন হলো সাবমিউকাস, যেটা 5%, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবেন সবগুলা ফাইব্রয়েড শুরু হয় কিন্তু এইভাবে শুরু হয়ে কোনোটা হচ্ছে এভাবে সামহাও আস্তে আস্তে বাইরে চলে আসে অথবা আস্তে আস্তে ভিতরে চলে যায়, তাহলে স্টার্টিং হয় সবারই কিন্তু ইন্ট্রামুরাল হিসেবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই সাবসেরাস ফাইব্রয়েডের আবার কিছু ধরন আছে, সেটা কীরকম দেখেন।
আচ্ছা, সাবসেরাস মানে বাইরে দিয়ে। যদি হচ্ছে টোটালি এরকম হয়, এরকম একটা গোটা সাবসেরাস, ঠিক আছে। আমরা জানি ইউটেরাসের হচ্ছে এই দিক দিয়ে ফ্যালোপিয়ান টিউব থাকে, এখানে ব্রড লিগামেন্ট থাকে, ঠিক আছে। যদি কোনো ফাইব্রয়েড সাবসেরাস হয়ে ব্রড লিগামেন্টের ভিতরে ঢুকে থাকে সেটাকে বলা হয় ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড বা সিউডো ফাইব্রয়েড। আবার যদি এমন হয় কোনো ফাইব্রয়েড হচ্ছে আপনার, এখানে যদি এটা লিখে নাই, যাই হোক, এরকম হচ্ছে গিয়ে পেডিকল ফর্ম হয়ে এইভাবে হয়ে গেছে, এটাকে বলা হয় সাবসেরাস পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড। যখন হচ্ছে এরকম সাবসেরাস পেডাঙ্কুলেটেড হয়ে যাবে, অনেক সময় এভাবে ছুটে চলে যায়, ছুটে গিয়ে ফাইব্রয়েডটা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ঘুরে ঘুরে বেড়ায়। এই ঘুরে ঘুরে বেড়ানো ফাইব্রয়েডকে বলা হয় ওয়েন্ডারিং ফাইব্রয়েড বা প্যারাসাইটিক ফাইব্রয়েড, ঠিক আছে। তাহলে দেখেন এখানে প্রত্যেকটা আমি আপনাকে পড়াই দিলাম। এবার হচ্ছে আসেন সাবমিউকাস ফাইব্রয়েড। সাবমিউকাস ফাইব্রয়েড কোনটা? যেটা হচ্ছে মায়োমেট্রিয়াম দিয়ে হয়ে এরকম ভিতরের দিকে চলে আসে, ঠিক আছে। তো যদি হচ্ছে এরকম হয় যে এরকম গুড়ি গুড়ি ছোট ছোট, মানে এরকম ঢুকে ঢুকে আসে ছোট ছোট ফাইব্রয়েড, এগুলাকে আমরা বলি সেসাইল ফাইব্রয়েড, ঠিক আছে। আর যদি এমন হয় ভিতরে হচ্ছে এরকম হচ্ছে পলিপের মতো হয়ে আসে, ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা বলি পেডাঙ্কুলেটেড বা পলিপ ফাইব্রয়েড, ঠিক আছে। আচ্ছা, আর সার্ভিক্সের ফাইব্রয়েড যেটা অ্যান্টেরিয়র ওয়ালে হলে অ্যান্টেরিয়র ফাইব্রয়েড, পিছনের ওয়ালে হলে পোস্টেরিয়র ফাইব্রয়েড, মাঝখানে যদি হয় একদম ওয়ালে না, একেবারে সার্ভিক্সের মাঝখানে সেন্ট্রাল ফাইব্রয়েড, ল্যাটারালি হলে ল্যাটারাল ফাইব্রয়েড, ঠিক আছে। তাহলে এই ফ্লো চার্টটা সুন্দর করে পড়ে ফেললেন। এখন সাথে কয়েকটা জিনিস খেয়াল করেন, অঙ্কের মতো মিলান, একদম অঙ্কের মতো। এই হচ্ছে ফাইব্রয়েড, কি বিশ্রী করে আঁকলাম, এটা না একটু ভালো করে আঁকি, একদম অঙ্কের মতো করে মিলায় কয়েকটা কথা পড়েন, আমার কথা আগে শুনেন পরে বই দেখবেন। আচ্ছা, ধরেন এইখানে একটা ফাইব্রয়েড, বাইরে একদম, এই ফাইব্রয়েডটা আপনার বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা করবে? এখানে টিউব করবে, বা এখানে ফাইব্রয়েড, এখানে ফাইব্রয়েড, এটা বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম করবে? আপনাদের কি মনে হয় বলেন তো, দেখে কমেন্ট করেন। ওকে, না এক্স্যাক্টলি, বাবু হবে এখানে, তাহলে সাবসেরাস ফাইব্রয়েড বাচ্চা হওয়ার ক্ষেত্রে কি প্রবলেম করার কথা? নো। তাহলে সাবসেরাস ফাইব্রয়েড বাচ্চা যত বড়ই হোক, ইয়া বিশাল হইলেও বাচ্চা হওয়ার ক্ষেত্রে ইউজুয়ালি কোনো প্রবলেম করে না, ঠিক আছে। কিন্তু এত বড় ফাইব্রয়েড যদি এইখানে হয়ে বসে থাকে, সামনে ব্লাডার থাকে না, সে ব্লাডারকে চাপা দিবে না, সো কী হবে, তখন হচ্ছে প্রেশার এফেক্ট হবে, ব্লাডারকে চাপা দিয়ে হিসু আটকায় রাখবে, হিসু করতে কষ্ট হবে। বা পিছনে যদি ইয়া বিশাল ফাইব্রয়েড থাকে, রেকটামকে চাপ দিবে, রেকটামকে চাপ দিয়ে কনস্টিপেশন করবে বা হাগু করতে কষ্ট হবে, এরকম প্রেশার ইফেক্ট করবে, তাই না। যদি এত বড় ফাইব্রয়েড একটা এরকম সাইডে হয়, সে ইউরেটারকে প্রেস করবে, ইউরেটার হাইড্রোনেফ্রোসিস করবে, তাহলে প্রেশার ইফেক্ট করে। কিন্তু বাচ্চা হওয়ার ক্ষেত্রে কিন্তু মানে বাচ্চা কনসিভ করাতে প্রবলেম হয় না। আবার ধরেন এত বড় ফাইব্রয়েড, বাচ্চা ঠিকই কনসিভ করলো, কিন্তু যখন লেবারে যাবে, লেবারে যাওয়ার সময় ফাইব্রয়েড কি বাচ্চা এরকম ফাইব্রয়েড যদি আটকায় থাকে, সার্ভিস কি ডাইলেট হবে? ঠিকমতো ডাইলেট হবে না, তখন দেখা যাবে প্রলং লেবার, ইভেন অবস্ট্রাক্টেড লেবারও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই হলো ব্যাপার। আদারওয়াইজ কনসিভ করার ক্ষেত্রে সাবসেরাস ফাইব্রয়েড কিন্তু কোনো সমস্যা করবে না। আচ্ছা, আবার হচ্ছে দেখেন, চিন্তা করেন আরেকটা অঙ্ক, এই হলো ব্রড লিগামেন্ট, তাই না। এইখানে যদি একটা ফাইব্রয়েড হয়, এখানে কি থাকে, খুব কাছ দিয়ে ইউট্রাইন আর্টারি থাকে না, তাহলে এখানে যদি ফাইব্রয়েড হয়, এই ফাইব্রয়েড যদি আপনি ওটি করতে যান, ইউরেটার ইনজুরি হওয়ার চান্স কি বেড়ে যাবে না? একইভাবে যদি সার্ভাইকাল ফাইব্রয়েড হয় ল্যাটারাল ওয়ালে, এটা যদি আপনি ওটি করতে যান, ইউরেটার ইনজুরি চান্স বেড়ে যাবে না? বুঝতে পারতেছেন, অঙ্কের মতো হয়ে গেল না পড়াটা। আচ্ছা, এবার হচ্ছে আসেন আরেকটা অঙ্ক, এইখানে ফাইব্রয়েড ছোট্ট ধরলাম, এটা পিচ্ছি একটা ফাইব্রয়েড, এটা যতই ছোট হোক, একেবারে যদি এখানে কর্নুর কাছে থাকে, ধরেন এই কর্নুর ফুলকা এখানে, সেইখানে এসে বসে আছে, স্পার্মকে দিক দিয়ে ঢুকতে পারবে? ও তো ধাক্কা মেরে মরে যাবে ওর সাথে ধাক্কা মেরে, তাহলে বাচ্চা হবে? বাচ্চা কিন্তু হতে প্রবলেম হবে। ধরলাম চিপা চাপা দিয়ে স্পার্ম দুষ্টুমি করে ঢুকে গেল, বা এই পাশ দিয়ে ঢুকে কনসিভ করে ফেললো, কনসিভ করে যখন হচ্ছে এমব্রায়োটা আসবে, ওর সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যেতে পারে না, তাহলে কি ইমপ্লান্টেশন হবে? না, ইমপ্লান্টেশন ফেলিওর। ধরলাম
এমব্রায়োটা বুদ্ধি করে ওর সঙ্গে ধাক্কা না খেয়ে এইখানে ইমপ্লান্ট হলো, বড় হওয়া শুরু করলো। একটু বড় হওয়ার পরে ওর সঙ্গে ধাক্কা খাবে না, তাহলে কি টিকবে? অ্যাবর্শন হয়ে যেতে পারে না? পারে। ধরলাম বুদ্ধি করে ওর কাছে ধাক্কা না খেয়ে এই দিক দিয়ে বড় হওয়া শুরু করলো। কয়দিন বড় হবে এদিক দিয়ে? বেশি দিন বড় হতে পারবে? একটা সময় কি হবে? ওর সঙ্গে ধাক্কা খাবে, তাহলে কি হবে? আইইউজিআর হবে না? আচ্ছা, কি হতে পারে ধাক্কা খেয়ে? প্রিটার্ম লেবার হতে পারে না? ঠিক আছে। আচ্ছা, ধরলাম এরকম হচ্ছে ধাক্কা মাক্কা খেয়ে বহুত কষ্ট করে প্রিটার্ম লেবার টেবার হইলো, ডেলিভারি হয়ে গেল, কিন্তু ভিতরে যে অসভ্যটা রয়ে গেছে, প্লাসেন্টা হচ্ছে ওর সঙ্গে আটকায় যেতে পারে না, তাহলে কি রিটেন প্লাসেন্টা হয়ে যেতে পারে না? প্লাসেন্টা রিমুভ করার সময় আপনি গুতা গাতা মেরে ওকে ইনজুরি করে দিলেন, তাহলে কি হবে? ওর সারফেসটা নেক্রোসিস হয়ে যাবে না? সারফেস নেক্রোসিস হয়ে ওখান থেকে পুটুস পাটুস ব্লিডিং হতে পারে না? পারে। ঠিক আছে। ঠিক একইভাবে অ্যাবর্শন হওয়ার পরে ওর সারফেস নেক্রোসিস হয়ে পুটুস পাটুস ব্লিডিং হতে পারে। ঠিক আছে। আচ্ছা, আবার ধরেন বাচ্চা কাচ্চা নেওয়ার কোনো ব্যাপারই নাই, এখানে এমনিতেই হচ্ছে একটা সাবমিউকাস ফাইব্রয়েড আছে, কিন্তু সামহাও এটা নেক্রোসিস হয়ে আছে। দেখবেন আপনার মাসিকের ডেট হচ্ছে 21শে ফেব্রুয়ারি, তাহলে 21শে মার্চ আবার হবে। এই 21শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ 1 মাসের মধ্যে 10-12 বার মোটামুটি পুটুস পাটুস ব্লিডিং হবে, অর্থাৎ ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং। ঠিক আছে। তাহলে দেখেন সাবসেরাস ফাইব্রয়েড পাথরের মতো বিশাল সাইজের হলেও বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম করে না বা সিমটম প্রডিউস করে না, খুবই কম ঝামেলা করে। কিন্তু সাবমিউকাস ফাইব্রয়েড যদি এইটুকুনো হয়, সেটা অনেক সমস্যা করতে পারে। ঠিক আছে। তাহলে ফাইব্রয়েডের সাইজের চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ফাইব্রয়েডের লোকেশন। এইটুক পর্যন্ত ক্লিয়ার হলো কিনা জানান। এইটুক যদি বোঝেন, ফাইব্রয়েডের সিনারিও বেস প্রশ্ন আপনি অনেকগুলা এমনিতেই বোঝা থেকেই অ্যান্সার করতে ফেলতে পারবেন। ক্লিয়ার কিনা বলেন। ঠিক আছে, এই হলো ব্যাপার। এখন হচ্ছে একটা টার্ম পড়ব, সেটা হচ্ছে মিক্স সিনড্রোম আর হচ্ছে সিউডো মিক্স সিনড্রোম। ঠিক আছে। আচ্ছা, ফাইব্রয়েড যেটা করে সিউডো মিক্স সিনড্রোম করতে পারে, সব ফাইব্রয়েড কিন্তু করে না। ঠিক আছে। কোন ফাইব্রয়েড করে? যেই ফাইব্রয়েডটা হচ্ছে এরকম সাবসেরাস পেডাঙ্কুলেটেড থাকে, এই পাশে হচ্ছে পেরিটোনিয়ামকে সারাক্ষণ ঘষা মারে, তখন হচ্ছে এই পেরিটোনিয়ামের ঘষায় ঘষায় দেখা যায় অ্যাসাইটিস হতে পারে। তাহলে ওই পাশে এই পাশে ইউরেটারকে চাপা মেরে হাইড্রো ইউরেটার হবে, অ্যাসাইটিস হবে। তারপরে হলো এই সাইডের হাইড্রোথোরাক্সও হতে পারে, এটাকে বলা হয় সিউডো মিক্স সিনড্রোম। ঠিক আছে। আর মিক্স সিনড্রোম করে হলো একই ঘটনা, যখন সেটা ওভারিয়ান টিউমার করবে। এটা আমরা ওভারিয়ান টিউমার চ্যাপ্টারে পড়বো, এখন জাস্ট এইটুকু শুনে রাখেন। ঠিক আছে, ডান। তাহলে হচ্ছে আমরা অঙ্ক করে বুঝে গেলাম কোন ফাইব্রয়েড কী ভেজাল করে। ঠিক আছে। আচ্ছা, এখন যদি আপনাকে জিজ্ঞেস করে অঙ্কের মতো চিন্তা করে, কোন ধরনের ফাইব্রয়েড ইউটেরাসের ক্যাভিটিকে ডিস্টার্ব করবে, আপনারাই উত্তর দেন, আমি উত্তর দিব না। কোন ধরনের ফাইব্রয়েড ইউটেরাসের ক্যাভিটিকে ডিস্টার্ব করবে? আবার ধরেন জিজ্ঞেস করলাম কোন ধরনের ফাইব্রয়েড আলসারেশন হবে, অবশ্যই সাবমিউকাস। কোন ধরনের ফাইব্রয়েড মেটোরেজিয়া করবে, মানে কি অ্যাসাইক্লিক্যাল ব্লিডিং, কোনটা? এই যে এই অসভ্য সাবমিউকাস ফাইব্রয়েড, তাই না? তাহলে ইনসিডেন্স সবচেয়ে কম কিন্তু ভয়ঙ্কর সবচেয়ে বেশি, তাই না? এই হচ্ছে ব্যাপার। কোন ধরনের ফাইব্রয়েড ইনফার্টিলিটি করবে, কোনটা হচ্ছে মিসক্যারেজ করবে। ক্লিয়ার হয়ে গেল? কোন ধরনের ফাইব্রয়েড পেলভিক অ্যানাটমিকে ডিস্টার্ব করবে, এই যে এই ব্রড লিগামেন্টের ফাইব্রয়েড বা সার্ভাইকাল ফাইব্রয়েড, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে কোন ধরনের ফাইব্রয়েড হচ্ছে আপনার প্রেশার ইফেক্ট করবে। তাহলে কত কিছু আপনার এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, তাহলে একটা সাবমিউকাস ফাইব্রয়েডের ফেট কি? সাবমিউকাস ফাইব্রয়েডের ফেট হতে পারে সারফেসে নেক্রোসিস, এটা হচ্ছে হঠাৎ করে পলিপের মতো হয়ে যেতে পারে, ইনফেকশনও হতে পারে, ডিজেনারেশনও হতে পারে, ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশনও হতে পারে। সো এটা একটু দেখে রাখলেন। ওকে, আচ্ছা গেল। এখন এই সাবমিউকাস ফাইব্রয়েডকে আবার অনেক রকম ভাগ করা হয়েছে। ঠিক আছে, এই যে দেখেন অনেকগুলো লোকেশন অনুযায়ী, এটা আপনার পার্ট 1-এ লাগবে না। ঠিক আছে, শুধু জেনে রাখেন সাবমিউকাস ফাইব্রয়েডকে আমরা আবার এত হাজার রকম ভাগে ভাগ করছি। ঠিক আছে, লাগবে না আপনার এটা পড়া, পার্ট 1-এ লাগবে না। আচ্ছা, এই ভাগটা কিন্তু কিভাবে করা হয় শুধু এটা জেনে রাখেন। এই ক্লাসিফিকেশন সিস্টেমটা ইমেজিং টেকনিক ব্যবহার করে করা হয়। এটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম করে বা এমআরআই করে ওগুলো করে আমরা করি। ঠিক আছে। আচ্ছা গেল, যান। এখন হচ্ছে আসেন আগাই। পড়াটা কি কেমন লাগতেছে বলেন, কঠিন লাগে কিনা?
ক্লাসের পড়া যেন ক্লাসেই হয়ে যায়, এভাবে চেষ্টা করতেছে আপনাদের কিছু করানোর। এখন হচ্ছে আসেন বডি আর কর্পোরিয়াল ফাইব্রয়েড, ঠিক আছে? আচ্ছা, একটা যখন হচ্ছে আপনার সার্ভিক্সের ফাইব্রয়েড পরে পড়বো, বডির ফাইব্রয়েড। একটা ফাইব্রয়েড দেখতে কেমন হবে? খালি চোখে যদি আপনি একটা ফাইব্রয়েড দেখেন, আপনি দেখবেন একটা বড় টোপলা, তাই না? এবং যখন হচ্ছে ইউট্রাসের গায়ে এরকম মাল্টিপল ফাইব্রয়েড হবে, ইউট্রাসের শেপটাই হচ্ছে ডিস্টর্টেড হয়ে যাবে, দেখতেই মনে হবে একটা কি জানি হচ্ছে গোটা মার্কা কি দেখতেছি, তাই না? আবার অনেক সময় একটা ইউট্রাসে একটাই ফাইব্রয়েড বিশাল বড় হয়, তখন ইউট্রাসটাই হচ্ছে এরকম পুরো ইউট্রাসটা বড় হয়ে যায়, এরকমও কিন্তু হতে পারে। এখন হচ্ছে দেখলেন সাইজটা ভ্যারিয়েশন, হাত দিয়ে ফিল করলে আপনি কেমন পাবেন, ফিলটা কেমন হবে? মনে রাখবেন ইউট্রাসের এইখানে হচ্ছে আমাদের দত্ত বইয়ে লেখা ফার্ম, কিন্তু জেফকটে লেখা হার্ড। সো মনে রাখবেন ফার্ম টু হার্ড, ঠিক আছে? এই হচ্ছে আপনার ফিল, ওকে? আচ্ছা, ধরলে আপনার এরকম শক্ত শক্ত লাগবে। যদি আপনি এরকম করে হাত বুলান, দেখবেন খুবই স্মুথ, মোটেও হচ্ছে কোনো দাউদ্দা খাদ্য আপনি কিছু পাবেন না, একদম স্মুথ পাবেন। এবং রংটাও কিন্তু একটু হোয়াইটিশ হয়, সাদাটে, ঠিক আছে? আচ্ছা, এরপর যদি আপনি ফাইব্রয়েডের একটা টুকরা নিয়ে এরকম করে খ্যাচ করে কাটেন, ভিতরে হচ্ছে দেখবেন পেঁয়াজ কাটলে যেমন হচ্ছে এরকম খোসা হয়ে থাকে না, এরকম থাকে না পেঁয়াজ, ঠিক তেমনি ফাইব্রয়েডের ভিতরে মাসেল ফাইবার আর কানেকটিভ টিস্যু মিলে এরকম হয়ে থাকবে। এটাকে বলা হয় হোল্ড অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? আচ্ছা, এবং ট্রাবেকিউলেশন, এই যে হচ্ছে প্রত্যেকটা খোসার মতো আলাদা আলাদা, এটা হলো ট্রাবেকিউলেশন। আর হোল্ড অ্যাপিয়ারেন্স কেন? বিকজ ফাইব্রাস টিস্যু আর মাসেল বান্ডেল হচ্ছে দুইটার সঙ্গে মিশে আছে। আচ্ছা, এখন দেখেন এত বড় ফাইব্রয়েড, সে হচ্ছে গিয়ে এটা হলো আবার ইউটেরাস, তাই না? ইউটেরাসের হচ্ছে গিয়ে এইখানে চাপা দিচ্ছে না, এই যে চাপ দিচ্ছে, চাপের চোটে এখানে হচ্ছে একটা চিপকা, একদম চাপে মানে যেখানে চাপ দিচ্ছে মায়োমেট্রিয়ামে যেখানে চাপ দিচ্ছে, এই চাপের চোটে এই জায়গাটা হচ্ছে একদম চ্যাপটা হয়ে যাবে। চ্যাপটা হয়ে এখানে হচ্ছে এটাকে আমরা বলি ফলস ক্যাপসুল, একটা ফলস ক্যাপসুল তৈরি করবে। আপনি যদি ফাইব্রয়েডটাকে এরকম খুলে নিয়ে যান, দেখবেন কি সুন্দর করে এখান থেকে পুরো ফাইব্রয়েডটা এভাবে চলে গেছে, আলাদা হয়ে যাবে, এবং এটা হচ্ছে এরকম ফাঁকা হয়ে যাবে, তেমন কোনো ব্লিডিংও হবে না, ঠিক আছে? এরকম ফলস ক্যাপসুল থেকে এরকম শেলিং করে বের করা যায়। শেলিং আউট মানে আমরা আইসক্রিম যেমন স্কুপ করে তুলি না, অথবা হচ্ছে ধরেন আপনি কীভাবে বোঝাই? আচ্ছা, ধরেন হচ্ছে আপনি কাঁঠাল ছিলতেছেন, ভিতর থেকে কাঁঠালের কোয়া থেকে আপনি কাঁঠাল তুলে নিয়ে আসবেন, মনে হবে না একটা গর্ত থেকে আপনি তুলে নিয়ে আসলেন? ঠিক তেমনি ফাইব্রয়েডও হচ্ছে এভাবে সুন্দর করে আপনি খুলে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? এই ক্যাপসুল বরাবর। তাহলে ফলস ক্যাপসুলটা কী দিয়ে ফর্ম হয়? চাপা খেয়ে মায়োমেট্রিয়ামে ফর্ম হয়, ঠিক আছে? আচ্ছা, যদি হচ্ছে আপনি এই দুইটা জায়গার মধ্যে কম্পেয়ার করেন, এটা আর এইটা, আপনি দেখবেন আচ্ছা যাই হোক, আপনি দেখবেন এই মায়োমেট্রিয়াম জায়গাটা হচ্ছে পিঙ্কিশ আর ফাইব্রয়েডটা হবে কিন্তু হোয়াইটিশ, ঠিক আছে? কেন পিঙ্কিশ? বিকজ এখানে হচ্ছে ব্লাড ভেসেল থাকে। আর এটা কেন হোয়াইটিশ? বিকজ এখানে ব্লাড ভেসেল কম থাকে, ঠিক আছে? এই হলো ব্যাপার স্যাপার। এখন হচ্ছে যদি আপনি টিউমারটার ভিতরে দেখতে যান, আপনি দেখবেন টিউমারটা যেই জায়গাটা ক্যাপসুলের কাছে থাকে এই জায়গাটা হচ্ছে একটু গোলাপি, আর যত দূরে থাকবে সেটা হচ্ছে হোয়াইটিশ। অর্থাৎ যেখানে হচ্ছে ব্লাড ভেসেল থাকবে সেটা হচ্ছে পিঙ্কিশ হবে, আর দূরবর্তী যেই জায়গাটা সেটা হবে হোয়াইটিশ, ঠিক আছে? তাহলে একটা টিউমারের সেন্টারটা হচ্ছে সবচেয়ে কম ভাস্কুলার, তাহলে সেন্টারটা হবে হচ্ছে হোয়াইট এবং সবচেয়ে কম ভাস্কুলারিটি। আর পেরিফেরি সেটা যেহেতু ফলস ক্যাপসুলের কাছে থাকে সেটা হবে হচ্ছে পিঙ্ক এবং সেখানে ভাস্কুলারিটি বেশি, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে পেরিফেরি ভাস্কুলার নাকি সেন্ট্রাল ভাস্কুলার, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করেন যেখানে হচ্ছে আপনার ব্লাড ভেসেল বেশি সেটাই তো ভাস্কুলার, সেটাই পিঙ্ক। কোন জায়গাটা বড় হবে দ্রুত? অবশ্যই যেখানে সাপ্লাই বেশি। সো আপনার সেন্টারটা হচ্ছে দেরিতে গ্রো হয়, গ্রোথ পোটেনশিয়াল কম, কিন্তু এই পেরিফেরিটা হচ্ছে গ্রোথ পোটেনশিয়াল বেশি। সেন্টারটা যেহেতু ব্লাড ভেসেল থাকে না, এটা খাওয়া দাওয়াও পায় না, তাই এটা দ্রুত মরে। তাহলে ডিজেনারেশন হওয়ার চান্স সেন্টারে বেশি, আর এখানে ডিজেনারেশন হওয়ার চান্স কম, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি পয়েন্ট পড়লাম? কোনটার কালার কেমন, কোনটা হচ্ছে গিয়ে ভেসেল কেমন, কোনটা হলো ডিজেনারেশন বেশি হয়, কোনটা হচ্ছে গ্রোথ বেশি হয়, তাই না? অনেকগুলো পয়েন্ট আমরা পড়লাম। আচ্ছা, ডান। এখন হচ্ছে আসেন, এটা হলো খালি চোখে আমি কিভাবে দেখব। এখন যদি আপনি একটা কেটে স্লাইডের ভিতরে দেখেন, এরকম হিস্টোলজিক হচ্ছে পিকচার দেখেন, তাহলে কি পাবেন? আপনি দেখবেন ওটার ভিতরে অনেকগুলো স্মুথ মাসেল আছে, কানেকটিভ টিস্যু আছে, এগুলাই পাবেন, ঠিক আছে? ডান, শেষ। এখন হচ্ছে আসেন ফাইব্রয়েডে কী কী সেকেন্ডারি চেঞ্জ হয়। এই যে এই বক্সটা,
ফাইব্রয়েডে হতে পারে ফাইব্রয়েডটা ডিজেনারেশন হয়ে গেল, হতে পারে ফাইব্রয়েডটা অ্যাট্রফি হয়ে গেল, হতে পারে নেক্রোসিস হলো, অথবা ইনফেকশন হলো, বা ফাইব্রয়েডে ভাস্কুলার চেঞ্জ হলো, বা ম্যালিগন্যান্ট চেঞ্জ হলো। এগুলো সবই কিন্তু হতে পারে। সো সেকেন্ডারি চেঞ্জ কি হয়, এটা একটা ইম্পর্টেন্ট পড়া। তো ডিজেনারেশনটা নিয়ে আমরা একটু পড়বো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ নীলিমা আপু, সাবসেরাস যদি ব্রড লিগামেন্ট ফাইব্রয়েড হয়, সাবসেরাস যদি ল্যাটারাল ওয়ালে হয়, তাহলে ইউরেটারের কাছে যাবে। অ্যানাটমি দিয়ে চিন্তা করেন, ফাইব্রয়েড হচ্ছে স্পান্ডাসের ভিতরে, ওটাকে কখনোই হাইড্রোরেটর করবে? করবে না। অ্যানাটমি দিয়ে চিন্তা করলেই হবে। এগুলো অঙ্কের মতো পড়া, একদম সহজ পড়া। আচ্ছা, এবার আসেন ডিজেনারেশন। আচ্ছা, ডিজেনারেশন মানে কি? যেখানে কি ব্লাড সাপ্লাই বেশি, সেটা সুন্দরভাবে হ্যাপি থাকবে, হেলদি থাকবে। যেখানে ব্লাড সাপ্লাই কম, ওই আনহেলদি থাকবে, আনহ্যাপি। ওখানেই ডিজেনারেশন হবে, ঠিক আছে? আচ্ছা, তো ডিজেনারেশন অনেক টাইপ আছে, নামগুলো আগে দেখি। একটা হায়ালিন, তারপরে আছে সিস্টিক, তারপরে আছে ফ্যাটি, ক্যালসিফিক, রেড। এইগুলা ডিজেনারেশনের টাইপ। নামগুলা আগে জানলাম, ঠিক আছে? এখন আমরা একটু ভিতরে পড়ব। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, যখনই ডিজেনারেশন হয়ে যাবে, এই যে হোল্ড একটা অ্যাপিয়ারেন্স ছিল না, এই অ্যাপিয়ারেন্সটা লস্ট হয়ে যাবে, ঠিক আছে? বরং ওই জায়গায় কী জানি পিছলা ম্যাটেরিয়াল এসে জমা হবে, ঠিক আছে? আচ্ছা, তো সবচেয়ে কমন টাইপ অফ ডিজেনারেশন কোনটা? সবগুলোর মধ্যে সবচেয়ে কমন হলো হায়ালিন। হায়ালিন ডিজেনারেশন সবচেয়ে কমন, ঠিক আছে? এবং এটা মোটামুটি সব ধরনের ফাইব্রয়েডকেই অ্যাফেক্ট করে। এবং হায়ালিন মানে কি? কানেকটিভ টিস্যুর সাথে সম্পর্কিত না? তাহলে যেই ফাইব্রয়েডে কানেকটিভ টিস্যু বেশি, ওখানে হায়ালিন ধরনের ডিজেনারেশন বেশি হয়, ঠিক আছে? এবং যখন হবে, এই হোল্ড অ্যাপিয়ারেন্স চলে যাবে, বরং সেইখানে হায়ালিনের মতো যেমন পিছলা পদার্থ চলে আসবে। সো ফাইব্রয়েডটা সফট লাগবে, ঠিক আছে? ডান। এবার আসেন সিস্টিক ডিজেনারেশন। সিস্ট মানেই ভিতরে পানি, তাই না? সো এটাও ফাইব্রয়েডের ভিতরে পানি জমবে। এটা কিন্তু মেনোপজের পরে হয়, মনে রাখবেন, এটা মেনোপজের পরে হয়। এবং এটা যেই ফাইব্রয়েডটা ইন্ট্রামুরাল বা ইন্টারস্টিশিয়াল, সেই ধরনের ফাইব্রয়েডে এটা বেশি হয়। এটা সব ফাইব্রয়েডে হয়, আর এটা ইন্টারস্টিশিয়াল টাইপের ফাইব্রয়েডে বেশি হয়, ঠিক আছে? ভিতরে পানি হয়ে যায়, মেনোপজের পর হয়, শেষ। এবার আসেন ফ্যাটি ফাইব্রয়েড। এটাও মেনোপজের পর হয়। এখানে যেটা হয়, ফাইব্রয়েডের ভিতরে আপনার ফ্যাট জমা হয়, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন ক্যালসিফিক ডিজেনারেশন। এটা যেটা হয়, এটাও মেনোপজের পরে হয়, এবং এটা সাধারণত সাবসেরাস ফাইব্রয়েডে হয়, ঠিক আছে? এখানে যেটা হয়, প্রথমে ফ্যাটি ডিজেনারেশন হওয়ার পরে এখানে ক্যালসিয়াম সল্ট জমা হয়, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট জমে একদম পাথরের মতো শক্ত করে দেয়। তো তখন এটাকে বলা হয় ওম্ব স্টোন, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন রেড ডিজেনারেশন। এটা নিয়ে একটু আমরা পড়বো, ঠিক আছে? হ্যাঁ, 10:30 বাজে, হ্যাঁ একটু মনে আছে আমার, দেখতেছি। রেড ডিজেনারেশনের আরেকটা নাম কার্নিয়াস ডিজেনারেশন, ঠিক আছে? কার্নিয়াস ডিজেনারেশন। আচ্ছা, এটা সাধারণত প্রেগনেন্সিতে হয়, ঠিক আছে? প্রেগনেন্সি ছাড়া অন্য সময় এই ধরনের ডিজেনারেশন কিন্তু একটু কমই হয়। এবং প্রেগনেন্সির এটা কখন হয়? সেকেন্ড হাফে, ঠিক আছে? এবং অনেক সময় প্রেগনেন্সির পরে পিরিয়ডেও কিন্তু এটা হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা হয়, ফাইব্রয়েডের যে ঘটনাটা ঘটে, সেই ঘটনাকে আমরা নেক্রোবায়োসিসও বলি, ঠিক আছে? নেক্রোবায়োসিস কেন হয় এটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে? এখানে ইনফেকশনের কোনো রোল নাই। অনেক সময় ভাবনা করা হয় যে প্রেগনেন্সিতে ভাস্কুলারিটি অনেক বেশি বেড়ে যায়, এই কারণে বুঝি ফাইব্রয়েডের হঠাৎ করে একটু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এরকম ধরা হয়। এখানে যেটা হয়, যেখানে প্রেগনেন্সিতে ধরেন এখানে একটা বাবু আছে, এখানে ফাইব্রয়েড, সেই ফাইব্রয়েডটা হঠাৎ করে কালা কুচকুচা হয়ে যাবে, ডার্ক কালার হবে একদম, এবং দেখে মনে হবে কি কাঁচা গরুর মাংস, ঠিক আছে? দেখতে হবে কাঁচা গরুর মাংসর মতো, কিন্তু গন্ধ হবে কাঁচা মাছের গন্ধ, ঠিক আছে? দেখতে গরুর মাংস, গন্ধ মাছের, অর্থাৎ র বিফ অ্যাপিয়ারেন্স, কিন্তু ফিশি অর্ডার। এই ফিশি অর্ডারের কারণ ওইখানে যেটা হয়, ফ্যাটি অ্যাসিড থাকে। এই ফ্যাটি অ্যাসিডগুলো গিয়ে মাছের মতো গন্ধ ছড়ায়, ঠিক আছে? আচ্ছা,
আর কেন হচ্ছে কালারটা এরকম ডার্ক, বিকজ ওইখানে হচ্ছে গিয়ে আরবিসি থাকে, হিমোলাইজড আরবিসি মানে ভেঙে যাওয়া আরবিসি, এবং হিমোগ্লোবিন থাকে, এই জন্য রঙটা হয় ডার্ক, ঠিক আছে। এবং যদি হচ্ছে আপনি মাইক্রোস্কোপের নিচে দেখেন, আপনি ওখানে নেক্রোসিসের ফিচার্স পাবেন এবং থ্রম্বোসিসের ফিচার্স পাবেন, ব্লাড ভেসেলের থ্রম্বোসিস আর নেক্রোসিস। তাহলে এখানে যেটা হচ্ছে কাইন্ড অফ এক ধরনের নেক্রোটিক টাইপের ডিজেনারেশন এটা, ঠিক আছে। সাথে একটু বলে দিই, যদি হচ্ছে প্রেগনেন্সিতে এরকম কোনো সিনারিও আপনাকে দেয়, সিনারিওটা হবে এরকম: পেশেন্টের আগে থেকে ফাইব্রয়েড ছিল, এখন সেকেন্ড ট্রাইমেস্টারে হচ্ছে তার হঠাৎ করে বা পিরিয়ডে হঠাৎ করে তার অ্যাকিউট অ্যাবডোমেনের ফিচার নিয়ে আসছে, ইউট্রাসে হচ্ছে লোকাল একটা টেন্ডারনেস পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এবং পেশেন্টের জ্বর আসবে, তারপরে হচ্ছে গিয়ে নশিয়া, ভমিটিং, ম্যালাইস এগুলো হবে, ঠিক আছে। এই ধরনের ফিচার দিলে আপনি ধরে নেবেন এটা রেড ডিজেনারেশন হতে পারে। এবং রেড ডিজেনারেশন হলে ম্যানেজমেন্ট কিন্তু কনজারভেটিভ, ওষুধপত্র দিয়ে আমি রেখে দিব, মোটেও কোনো অপারেশন করব না, ঠিক আছে, ডান। এবার হচ্ছে আসেন অ্যাট্রফি। মেনোপজ হয়ে গেলে ফাইব্রয়েড হচ্ছে একদম ছোট্ট হয়ে অ্যাট্রফি হয়ে যায়, বিকজ ইস্ট্রোজেন কমে যাচ্ছে, ঠিক আছে। এটাই হলো অ্যাট্রফি। এরপরে হচ্ছে আসেন নেক্রোসিস। নেক্রোসিস হতে পারে যখনই সার্কুলেটরি সমস্যা হবে, ভাস্কুলার প্রবলেম, তখনই নেক্রোসিস হবে, যে কোনো কিছুতেই হতে পারে। ইনফেকশন সহজে হয় না, যদি হচ্ছে আপনি অ্যাবর্শনের পরে গুতা মাতা মারলেন, প্রেগনেন্সির পরে গুতা গাতা খেলো, সাবমিউকাস ফাইব্রয়েড, তখন ইনফেকশন হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জিনিস, ভাস্কুলার চেঞ্জ, হঠাৎ করে ফাইব্রয়েডের মধ্যে এরকম ব্লাড ভেসেল অ্যাপিয়ার করতে পারে, ঠিক আছে, তখন হচ্ছে এটাকে আমরা বলি ট্যালাঙ্গিয়েকটেসিয়া। আবার অনেক সময় একইভাবে ফাইব্রয়েডের লিমফেটিক ভেসেল এরকম কিলবিল করতে পারে, এটাকে আমরা বলি লিমফ্যানজিওটেসিস, ঠিক আছে। আচ্ছা, শেষ। এরপরে আসেন ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন বা সার্কোমেটাস চেঞ্জ। খুবই রেয়ার, এতই রেয়ার যে মাত্র 0.1% কেসে হয়, খুবই রেয়ার। তারপরে জেনে রাখবো, হতে পারে যদি ফাইব্রয়েডটা ম্যালিগনেন্সি হয়ে যায়, সেটা হবে লিওমায়োসার্কোমা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন, এই যে একটা ইউটেরাসের মধ্যে ফাইব্রয়েড বড় হচ্ছে, আশেপাশে কত স্ট্রাকচার আছে, ওর প্রভাবে আশেপাশে প্রতিবেশীর উপরে চাপ পড়বে না? আপনার এলাকায় যদি হচ্ছে একটা গুন্ডা থাকে, আশপাশের প্রতিবেশীরাও হচ্ছে গিয়ে একটু হলেও অ্যাফেক্টেড হবে। তো একইভাবে এই যে ইউটেরাসের ভিতরে হচ্ছে একটা গুন্ডা আসছে, তাহলে আশপাশে অবশ্যই অ্যাফেক্টেড হবে। এক হচ্ছে সে যেই বাসা বাঁধছে ইউটেরাসটাকেই দেখতে সে একটা ভুটকা পটপটা বানাই দিয়েছে, সাইজে ডিস্টরশন, দেখতেও বিশ্রী, সাথে হচ্ছে মায়ো হাইপারপ্লাসিয়া হবে, অর্থাৎ ওকে হচ্ছে তো বড় হচ্ছেই, পাশাপাশি ফাইব্রয়েডের ইউটেরাসের অন্য সেলগুলো একটু হাইপারপ্লাসিয়া হয়ে যাবে, পুরো মায়োমেট্রিয়ামটাই হাইপারপ্লাস্টিক হবে, ঠিক আছে। যেহেতু হচ্ছে এই ফাইব্রয়েডটা সারাক্ষণ ইস্ট্রোজেনের সাথে জড়িত, হ্যাঁ, ও কিন্তু ইস্ট্রোজেন তৈরি করে না, বাট ও থাকা মানেই বডিতে ইস্ট্রোজেন বেশি আছে, ঠিক আছে। আচ্ছা, অ্যারোমাটাইজেশনের মাধ্যমে কিছুটা তৈরি করে, বাট এমনিতে সেই ইস্ট্রোজেন সিক্রেটিং টিউমার কিন্তু না, সেই ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার। খেয়াল করবেন পরীক্ষার সময়, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে সিক্রেটিং মানে যে তৈরি করে, আর ডিপেন্ডেন্ট মানে যে ইস্ট্রোজেনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যেমন হচ্ছে আমি পড়া সিক্রেট করতেছি, ঠিক আছে, কিন্তু পড়া সিক্রেট করি, তাহলে আমি আপনাদেরকে পড়া ডেলিভারি করছি, কিন্তু হচ্ছে তার মানে কি, আমি হলাম পড়া সিক্রেটিং টিউমার, ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমি কি হচ্ছে পড়া ডিপেন্ডেন্ট টিউমার, অর্থাৎ বলতে চাচ্ছি যে এমন কি বিষয়টা যে হচ্ছে আমি হচ্ছে মানে আপনাদের কাছ থেকে পড়া শিখছি, বিষয়টা কিন্তু তা না, আমি আপনাদেরকে ডেলিভারি করছি, বিনিময়ে আমি অনেক কিছু শিখে নিচ্ছি, কিন্তু আমি ডেলিভারি করছি তার মানে আমি সিক্রেট করছি, কিন্তু আপনারা হচ্ছেন সিক্রেট করছেন না, বাট আপনারা পড়ার উপর ডিপেন্ড করে আছেন। বুঝতে পারছেন বিষয়টা? কোনটা ডিপেন্ডেন্ট কোনটা সিক্রেটিং, এটা পরীক্ষায় ভুল করা যাবে না। আপনার কাছে একটা জানতে চাইলে আপনি আরেকটা দাগাইলেন, তাহলে কিন্তু ডাব্বা খাবেন, ঠিক আছে। সো এখন ইস্ট্রোজেন যখন বেশি থাকে, তখন এন্ডোমেট্রিয়াম হাইপারপ্লাসিয়া হয় না, তাই এই জন্য ফাইব্রয়েডের সাথে অ্যাসোসিয়েটেড এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া কিন্তু থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে যেহেতু হচ্ছে এখানে ফ্যালোপিয়ান টিউব থাকে, দেখা যায় যাদের হলো আপনার ফাইব্রয়েড থাকে, তাদের অনেকেরই ফ্যালোপিয়ান টিউবে ইনফেকশন বেশি হয়। এটা কেন হয় আমরা জানি না, বাট হতে পারে, এত মুখস্থ করার দরকার নেই। তবে মনে রাখবেন, যেহেতু ইস্ট্রোজেন বেশি, ওভারি পাশে থাকে, ওভারিতে ইস্ট্রোজেনের প্রভাবে মাল্টিপল সিস্ট থাকতে পারে, মানে নট পিসিও, মাল্টিপল সিস্টিক ওভারি হতে পারে, ঠিক আছে। তারপরে ফাইব্রয়েডের অবস্থানের কারণে অনেক সময় ইউরেটারের অ্যানাটমি ডিস্টর্টেড হয়, ব্লাডার সমস্যা হয়, রেকটামের সমস্যা হয়, ঠিক আছে।
আর অনেক সময় এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া থেকে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতে পারে, ঠিক আছে। আবার অনেক সময় এন্ডোমেট্রিওসিসও সাথে থাকতে পারে, অ্যাডেনোমায়োসিসও সাথে থাকতে পারে। মনে রাখবেন ফাইব্রয়েডের দুইটা পরম বন্ধু হচ্ছে একটা অ্যাডেনোমায়োসিস, একটা হলো এন্ডোমেট্রিওসিস, ঠিক আছে। ওরা হচ্ছে একে অপরের চরম বন্ধু, ওকে। মনে রাখবো কিভাবে, এফ, অ্যাডেনোমায়োসিস, ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস তিনটা একত্রে থাকতে পারে। থাকলে তার জীবনটা হারাম, ব্যথা আর ব্লিডিং হতে হতে তার অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এখন আসেন ফাইব্রয়েডের ক্লিনিক্যাল ফিচার। তাহলে ফাইব্রয়েড কেমন হবে পেশেন্টটা একটু আগে আমরা পড়লাম, নালিপাড়া হবে, তাই না? অবশ্যই রিপ্রোডাক্টিভ এজের হবে। অনেকেরই হচ্ছে সাথে ইনফার্টিলিটির হিস্ট্রি থাকে, বেশিরভাগেরই সেকেন্ডারি ইনফার্টিলিটি থাকে, মানে আগে একটা বাচ্চা হয়েছে এখন আর হচ্ছে না, এরকমটা। বয়সও আমরা জানি 35 থেকে 45 ইয়ার্স, আর্লি মেনার্কি, মানে রিস্ক ফ্যাক্টর থেকে আপনি পেশেন্ট প্রোফাইল পাবেন। যাদের ফাইব্রয়েড থাকে তাদের মেনোপজ একটু দেরি করে হয়, ঠিক আছে। আচ্ছা, ফাইব্রয়েড কি সিমটম নিয়ে আসে দেখেন, এই যে 75% বেশিরভাগই হচ্ছে আপনার অ্যাসিমটোমেটিক, কোনো সিমটম আনবে না। আর এছাড়া ফাইব্রয়েডের লোকেশনের উপরে যখন যেহেতু ফাইব্রয়েডটা হচ্ছে বিশাল মায়োমেট্রিয়ামকে বাড়ায়, একটা সারফেস এরিয়া বাড়াচ্ছে, যখন সারফেস এরিয়া বাড়বে তাহলে এন্ডোমেট্রিয়াম বড় হওয়ার সুযোগ পাবে। এই কারণে আপনার মেনোরেজিয়া হতে পারে, ঠিক আছে। এওবি হতে পারে, পুটুস পাটুস ব্লিডিং, মেটোরেজিয়া হতে পারে, ডিসমেনোরিয়া হতে পারে। কেন? ইউটেরাস চাচ্ছে ফাইব্রয়েডটাকে ধাক্কা মেরে বের করে দিবে, তো তখন তার ডিসমেনোরিয়া হবে। ফাইব্রয়েডের ধাক্কায় ডিসপ্যারোনিয়া হতে পারে, ডান্ডি তো বাঁকাই হয়ে যাবে। সাবফার্টিলিটি হতে পারে, প্রেশার সিমটম হতে পারে, আরপিএল, রিকারেন্ট প্রেগনেন্সি লস হতে পারে, পেটে ব্যথা থাকতে পারে, পেট বড় হতে পারে। তাহলে দেখেন সিমটমগুলো অলরেডি অঙ্কের মধ্যেই আমরা পড়ে ফেলছি, তাই না? ওকে, এখন হচ্ছে আসেন মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিস। আচ্ছা, ওকে, দেখেন ফার্স্টে মেনোরেজিয়া। যদি আপনাকে জিজ্ঞেস করে ফাইব্রয়েডের বেশিরভাগের ক্ষেত্রে অ্যাসিমটোমেটিক, তাই তো? সিমটম যখন থাকবে, ক্লাসিক সিমটম কি? ক্লাসিক সিমটম হচ্ছে মেনোরেজিয়া, ঠিক আছে। ক্লাসিক সিমটম হচ্ছে মেনোরেজিয়া। যেমন আমাকে জিজ্ঞেস করা হয় আপনার গ্রুপের ক্লাসিক বৈশিষ্ট্যটা কি, তাহলে বলবো যে আমরা মেন বই পড়াই, এটা আমার ক্লাসিক বৈশিষ্ট্য, তাই না? ঠিক তেমনি ফাইব্রয়েডের ক্লাসিক সিমটম হচ্ছে মেনোরেজিয়া, ঠিক আছে। মেনোরেজিয়ার একটা ধরন আছে, ধরনটা কীরকম হবে? প্রোগ্রেসিভ মেনোরেজিয়া, অর্থাৎ 2019 সালে আপনার মাসিক হতে ধরেন মোটামুটি এটুক পরিমাণ, 20 সালে হয়ে গেছে এত, আস্তে আস্তে বাড়তেই থাকবে, ঠিক আছে। যত দিন যাবে মেনোরেজিয়া বাড়বে, এই প্রোগ্রেসিভ মেনোরেজিয়া, এটাই হচ্ছে ফাইব্রয়েডের মেনোরেজিয়ার ব্যাপারটা। কেন মেনোরেজিয়া হয় একটু চিন্তা করেন, জাস্ট শুনে রাখেন, অত মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে। যখন হচ্ছে কি আপনার ফাইব্রয়েড হচ্ছে, সারফেস এরিয়া বড় হয়ে যাচ্ছে, সারফেস এরিয়া বড় হওয়ার কারণে ব্লিডিংও বেশি হওয়ার সুযোগ, মানে এন্ডোমেট্রিয়াল বেশি গ্রো করার সুযোগ পাচ্ছে, তাই ব্লিডিং বেশি হচ্ছে, ঠিক আছে। এই ফাইব্রয়েডটা হচ্ছে ইউটেরাসের অ্যানাটমিকে ডিস্টার্ব করেছে, ইউটেরাস বিরক্ত অবস্থায় থাকলে সে হচ্ছে গিয়ে ব্লিডিং একটু বেশিই হবে, ঠিক আছে। বিরক্ত অবস্থায় থাকলে তার হচ্ছে এখানে যে ভেনাস প্লেক্সাস থাকে এরাও হচ্ছে চাপ খাচ্ছে, সো ব্লিডিং বেশি হবে, ঠিক আছে। এবং হচ্ছে সাথে প্রস্টানয়েডের ইমব্যালেন্স হয়, আমরা জানি থ্রম্বাক্সিন A2 আর হলো প্রস্টাসাইক্লিন, ঠিক আছে। এই দুটার একটা সুন্দর ব্যালেন্স লাগে, তাই না? ব্যালেন্স যদি হচ্ছে গিয়ে অল্টার্ড হয়ে যায়, যদি হচ্ছে থ্রম্বাক্সিন A2 কমে যায়, ঠিক আছে, তখন হচ্ছে গিয়ে আপনার ব্লিডিং বেশি হবে। কেন? ও হচ্ছে ভেসো ডাইলেটর আর ও হলো ভেসো কনস্ট্রিক্টর, তাই না? আচ্ছা, যখন হচ্ছে আপনি ইউটেরাসের ব্লিডিং বন্ধ করতে যান আপনার কনস্ট্রিকশন করতে হবে, কনস্ট্রিক্ট করে ব্লিডিং বন্ধ হবে। সো যখন ভেসো কনস্ট্রিক্টর কমে যাচ্ছে, ভেসো ডাইলেটর বেড়ে যাচ্ছে, তখন হচ্ছে ব্লিডিং হওয়ার চান্সও বেড়ে যাচ্ছে, ঠিক আছে। সো এই যে কী কী ধরনের প্রস্টাগ্ল্যান্ডিনের অল্টারেশন হয়, এটা একটা ইম্পর্টেন্ট পড়া, ঠিক আছে। এরপরে মেনোরেজিয়ার সাথে হতে পারে মেটোরেজিয়া। মেটোরেজিয়া মানে কি? পুটুস পাটুস ব্লিডিং। আমরা ছবি এঁকে পড়ছিলাম, যখন সাবমিউকাস ফাইব্রয়েড হবে সেটা মাঝে মাঝে এরকম পুটুস পাটুস ব্লিডিং করতে পারে, তাই না? সো এটা হলো ব্যাপার। আবার আরেকটা কথা মনে রাখবেন, সাবমিউকাস ফাইব্রয়েড ছাড়াও যদি এন্ডোমেট্রিয়ামে কোনো হাইপারপ্লাসিয়া বা ক্যান্সার থাকে সেখানেও পুটুস পাটুস ব্লিডিং হতে পারে। কঠিন করতে চাইলে দিবে, আদারওয়াইজ দিবে না। ফাইব্রয়েড চেষ্টা করবে, ইউটেরাস চেষ্টা করবে মাসিকের সঙ্গে ফাইব্রয়েডটাকেও ধাক্কা মেরে লাথি মেরে বের করে দিতে, ঠিক আছে, কারণ ওকে কষ্ট দিচ্ছে ফাইব্রয়েড। তাহলে কি হবে? মাসিকের সময় পেটে ব্যথা হবে, কি? এটা হলো ডিসমেনোরিয়া। তাহলে এটা হলো প্রাইমারি না সেকেন্ডারি? অবশ্যই সেকেন্ডারি, বিকজ এখানে আপনি একটা কারণ জানেন, তাই না? আর সেকেন্ডারি ডিসমেনোরিয়া কীরকম হয়? সেকেন্ডারি ডিসমেনোরিয়া কনজেস্টিভ টাইপের হয়, ঠিক আছে। দেখেন রিলেট করে পড়ে ফেললাম।
এরপরে হচ্ছে আসেন ফাইব্রয়েড থাকলে অনেকের ইনফার্টিলিটিও হতে পারে, তাই না? আচ্ছা, এখন হচ্ছে আসেন কয়েকটা আবার পড়া জাস্ট শুনে রাখেন, শুনলেই হবে। ফাইব্রয়েড থাকলে কেন ইনফার্টিলিটি হয়, কী কারণে? একটা তো বললামই, চিন্তা করে দেখেন। ফাইব্রয়েড থাকলে, আচ্ছা একদম প্রথম থেকে চিন্তা করেন। আচ্ছা, ফার্স্টে ইউট্রাসের কী কী ফ্যাক্টর আছে চিন্তা করেন। ফাইব্রয়েডের কারণে ইউট্রাসটা লম্বা হয়ে গেছে, হতে পারে না? এত লম্বা দিয়ে স্পার্ম যাতে যাতে মরে ভূত হয়ে থাকে। সো এটা একটা ব্যাপার। আচ্ছা, এরপরে হচ্ছে ইউট্রাস সারাক্ষণ ফাইব্রয়েডটাকে ধাক্কা মেরে বের করতে চায়, কন্ট্রাক্ট করে। এইভাবে কন্ট্রাকশনের ধাক্কায় স্পার্ম যেতে পারে না, ঠিক আছে? আবার হচ্ছে দেখা যায় ফাইব্রয়েড হয়তো থাকলে ইমপ্লান্টেশন ঠিকমতো হয় না, ঠিক আছে? আবার হচ্ছে ডিসপ্যারোনিয়া হয়ে ডান্ডি মজা করতে পারে না। আবার হচ্ছে ফাইব্রয়েডে সারা বছরই মাসিক চলে, তাহলে সেক্স করবে কখন, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে কারণ। আবার ধরেন যদি ফাইব্রয়েডের এইখানে হচ্ছে ফাইব্রয়েড থাকে, কর্ণ ব্লক হয়ে আছে, স্পার্ম ঢোকার জায়গা পাচ্ছে না, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে আমরা জানি ফাইব্রয়েডের সঙ্গে অনেক সময় সালপিনজাইটিস থাকে। সালপিনজাইটিস থাকলে টিউব ব্লক থাকতে পারে, এই কারণেও বাচ্চা নাও হতে পারে। তারপরে আমরা জানি ফাইব্রয়েডে অ্যানোভুলেশন হয়। তো অ্যানোভুলেশন হলে তো কোত্থেকে বাচ্চা হবে? ফাইব্রয়েডের সঙ্গে বন্ধু এন্ডোমেট্রিওসিস, বন্ধু অ্যাডেনোমায়োসিস, ওরা হচ্ছে থাকলে অনেক সময় ইনফার্টিলিটি হয়, তাই না? আবার হচ্ছে প্রেগনেন্সির প্রবলেমগুলো তো আমরা অলরেডি পড়ছি, যে ধরেন আপনার কনসিভ করতে প্রবলেম হলো, কনসিভ করার পরে বাচ্চা পুটুস পাটুস বের হয়ে গেল। আবার হচ্ছে প্রেগনেন্সি চলাকালীন রেড ডিজেনারেশন হয়ে গেল। মানে ফাইব্রয়েড থাকলে অবশ্যই প্রেগনেন্সিতে কমপ্লিকেশনের চান্স বেড়ে যায়, ঠিক আছে? সো আমরা পড়ে ফেললাম। সো ফাইব্রয়েডের সঙ্গে অ্যাসোসিয়েটেড কী কী থাকতে পারে? ওই যে বললাম এন্ডোমেট্রিওসিস, অ্যাডেনোমায়োসিস এবং অনেক সময় আপনার পিআইডিও থাকতে পারে, ঠিক আছে? এরা হচ্ছে ফাইব্রয়েডের চরম বন্ধু, ঠিক আছে? ওকে, ডান। মোটামুটি আমরা পড়ে ফেললাম। এখন হচ্ছে আসেন, যার ফাইব্রয়েড থাকে তার মেনোরেজিয়া থাকে। মেনোরেজিয়া থাকে মানে তার ব্লিডিং বেশি হয়, তাহলে অবশ্যই সে পেইল হবে না, তার অ্যানিমিয়া থাকতে পারে। সো জেনারেল এক্সামিনেশনে আপনি অ্যানিমিয়া পেতে পারেন, ঠিক আছে? আচ্ছা, ফাইব্রয়েড হচ্ছে যদি আপনি পেটে হাত দিয়ে পালপেট করে পান, তাহলে বুঝবেন অবশ্যই ফাইব্রয়েডটা মিনিমাম 14 সপ্তাহ সাইজ, এই জন্য পাইছেন, ঠিক আছে? আচ্ছা, পালপেট করলে আমরা ফার্ম টু হার্ড পাবো, স্মুথ পাবো, তাই না? এগুলো আমরা জানি। আচ্ছা, এখন হচ্ছে একটা মহিলা আপনার কাছে আসছে, তার এরকম সিমেট্রিক্যাল এনলার্জমেন্ট অফ দ্য ইউটেরাস। সিমেট্রিক্যাল এনলার্জমেন্টের আর কী কী কারণ হতে পারে? একটা হতে পারে ফাইব্রয়েড, একটা হতে পারে প্রেগনেন্সি। মনে রাখবেন, রিপ্রোডাক্টিভ এইজে পেট মোটা হওয়া সবার প্রথম চিন্তা করতে হবে প্রেগনেন্সি, ঠিক আছে? তারপরে হচ্ছে অ্যাডেনোমায়োসিস হতে পারে, মায়ো হাইপারপ্লাসিয়া হতে পারে, কিংবা ফাইব্রয়েডের ভিতরে হয়তো ইউটেরাসের ভিতরে ময়লা জমে আছে, মানে পায়োমেট্রা, হেমাটোমেট্রা, লোকিওমেট্রা। আবার ম্যালিগনেন্সিও হতে পারে, ইউটেরাসের বডির ম্যালিগনেন্সি, বা হচ্ছে সার্কোমা, কিংবা হচ্ছে কোরিওকার্সিনোমা, ঠিক আছে? জাস্ট এই চারটা একটু দেখে রাখেন, ঠিক আছে? ফাইব্রয়েড যদি আপনি পারকাস করেন কি হবে? অবশ্যই ডাল, তাই না? ফাইব্রয়েড কি আর হচ্ছে আপনার রেজোনেন্ট হবে না, সেটা ডালই হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আসেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পড়া, মোবিলিটি কেমন হবে? মোবিলিটি হচ্ছে গিয়ে সাইড টু সাইড সুন্দর মুভ করবে। আপনি যদি ফাইব্রয়েডকে এভাবে ইউটেরাসটাকে এভাবে মুভ করেন, সে সাইডে সাইডে মুভ করবে, কিন্তু উপরে নিচে কিন্তু মুভ করবে না, ঠিক আছে? আচ্ছা, এটা একটা ইম্পর্ট্যান্ট পড়া, এগুলো হচ্ছে সিনারিওতে আপনার দিয়ে দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, ডান। এবং হচ্ছে যদি ফাইব্রয়েড হয় ইউটেরাসের, আপনি কি ইউটেরাসের ফাইব্রয়েড দুটো আলাদা আলাদা সোয়েলিং পাবেন না? কেন? ফাইব্রয়েড তো ইউটেরাস থেকেই তৈরি হয়েছে, তো আপনি ইউটেরাস ধরলে ফাইব্রয়েডও ধরতে পারবেন, এরকম, ঠিক আছে? আচ্ছা, সাবসেরাস ফাইব্রয়েডে কি প্রেগনেন্সি কমপ্লিকেশন প্রিটার্ম লেবার হতে পারে? সম্ভাবনা খুবই কম। যদি হচ্ছে গিয়ে অনেক বড় ফাইব্রয়েড হয়, যেটা কিনা হচ্ছে গিয়ে ভিতরে চাপ দিচ্ছে, তাহলে শুধু হবে। টোটালি সাবসেরাস হলে সেটা প্রিটার্ম লেবার করার সম্ভাবনা আসলে খুবই কম। রেড ডিজেনারেশন হলে তখন হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আসেন কমপ্লিকেশন। দেখেন, ডিজেনারেশন, নেক্রোসিস, ইনফেকশন, সার্কোমেটাস চেঞ্জ যদিও রেয়ার। পেডাঙ্কুলেটেড যদি হয় সেটা টর্শন হতে পারে। কীরকম? ধরেন হচ্ছে এই হলো আপনার ইউটেরাস, এই হলো ফাইব্রয়েড, সেটা হচ্ছে এরকম প্যাচ খাইতে পারে না, প্যাচ খেয়ে কমপ্লিকেশন করতে পারে, টর্শন। হেমোরেজ কীরকম? ইন্ট্রাক্যাপসুলার হেমোরেজ, অথবা হচ্ছে ফাইব্রয়েডের সার্ফেসে কোনো ভেইন রাপচার হয়ে হেমোরেজ হতে পারে, ঠিক আছে? আচ্ছা, কী কী টাইপস অফ ডিজেনারেশন এটা আমরা অলরেডি পড়েছি, সবচেয়ে কমনটাও জেনেছি। একটা ইন্টারেস্টিং টাইপের হচ্ছে কমপ্লিকেশন আছে পলিসাইথেমিয়া, এগুলো রেয়ার কেস, তবে মাথায় রাখবেন কিছু কিছু টিউমার হচ্ছে খুবই বান্দর, সে হচ্ছে ইলেকট্রোপোয়েটিক ফাংশন করে। সে ভাববে কি ব্লিডিং হয়ে অ্যানিমিয়া বানাচ্ছি, আমি নিজেই এখন রক্ত তৈরি করব, কি বান্দরের বান্দর, রক্ত তৈরি করবে, তখন কি হবে? পলিসাইথেমিয়া হয়ে যাবে, ঠিক আছে? এবং সে যখন হচ্ছে রক্ত তৈরি করবে, তখন হচ্ছে পলিসাইথেমিয়া যে হবে,
এটা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন, পেশেন্ট হচ্ছে দেখতে লাল লাল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, যেই ফাইব্রয়েডগুলো হচ্ছে ইউরেটারকে ডিসপ্লেস করে তারা কি করে, হাইড্রো ইউরেটার করলে আলটিমেটলি কিডনির ফাংশনকে ঝামেলা করে, তো তখন তাদের ক্ষেত্রে এরকম পলিসাইথেমিয়া হতে পারে, ঠিক আছে। তাহলে সব ফাইব্রয়েডের কিন্তু হবে না। এরপরে হচ্ছে আসেন আরেকটা অদ্ভুত কমপ্লিকেশন, সেটা হচ্ছে গিয়ে না এখানে দেয়া নাই, যাই হোক অনেক বেশি ব্লিডিং হয়ে অ্যানিমিয়া হতে পারে, তাই না। আচ্ছা, ইনফেকশন হয়ে সেপ্টিসেমিয়া হতে পারে, ডান। এইবার হচ্ছে আসেন ইনভেস্টিগেশন, আমাদের পড়া অলমোস্ট শেষ, ঠিক আছে। ইনভেস্টিগেশন আপনি কি করবেন, একটা ফাইব্রয়েড বোঝার জন্য অবশ্যই আমরা আলট্রাসোনোগ্রাম করি, তাই না। আলট্রাসোনোগ্রাম হতে পারে ট্রান্স অ্যাবডোমিনাল, হতে পারে ট্রান্স ভ্যাজাইনাল, তাই না, দুই রকমই হতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি আলট্রাসোনোগ্রাম করলেন, বুঝলেন ফাইব্রয়েড, ইউটেরাসের ভিতরে ফাইব্রয়েড আছে কিনা এটা আরও ভালো কিভাবে বুঝবেন, ভালো বুঝবেন ভিতরে ক্যামেরা ঢুকায় দেখলে, তাই না। সো এটাকে আমরা কি বলি, হিস্টেরোস্কোপি, তাই না। আরেকটা করা যায় স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি। সবাই হিস্টেরোস্কোপি পারবে না, মেশিন সবার কাছে নাই, কিন্তু এটা কিন্তু আলট্রাসোনোগ্রামকারীরাই করতে পারবে। ভিতরে স্যালাইন ঢুকায়, তারপরে হচ্ছে দেখবে ভিতরে কোনো পলিপ আছে কিনা। যদি হচ্ছে কি আপনি কনফিউশনে থাকেন এটা কি ফাইব্রয়েড নাকি অ্যাডেনোমায়োসিস না কি, তাহলে কনফিউশন দূর করার জন্য করবেন এমআরআই, ঠিক আছে। আচ্ছা, এবং হচ্ছে গিয়ে যদি আপনি পুটুস পাটুস ব্লিডিং থাকে ফাইব্রয়েডের সাথে, তাহলে আপনাকে এন্ডোমেট্রিয়াল কিউরেটেজ নিতে হবে, যেন হচ্ছে গিয়ে এই পুটুস পাটুস ব্লিডিংয়ে কোনো ম্যালিগনেন্সি নাই তো এটা বোঝার জন্যে, ঠিক আছে। ওকে, ডান। এখন আসেন ম্যানেজমেন্ট আপনার পার্ট 1-এ খুবই কম লাগবেই না বলতে গেলে। ফাইব্রয়েড থাকা মানে কি হচ্ছে আমরা ওটি করি, পলিসাইথেমিয়া হলে অ্যানিমিয়া কি হবে, না হবে না, পলিসাইথেমিয়া হলে অ্যানিমিয়া হবে না, এটা তো পুরো অপোজিট, তাই না। কীভাবে হবে, আপনি বলতেছেন পলিসাইথেমিয়া, তাহলে অ্যানিমিয়া কি করে হবে। আচ্ছা, অ্যানিমিয়া হয় না ইউজুয়ালি। আচ্ছা, এখন আসেন ফাইব্রয়েডের ট্রিটমেন্ট কীভাবে করবেন। ফাইব্রয়েড মানেই কি হচ্ছে গিয়ে আপনি পলিসাইথেমিয়া হলে অ্যানিমিয়া হবে, কে বললো, কি যে আপনারা প্যাচান কেন আমি না বুঝি না। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হলো যে ফাইব্রয়েড থাকলে কি আমরা অপারেশন করি, সবার ক্ষেত্রে অপারেশন করি না, অনেককে শুধু অবজার্ভ করি, অনেককে আমরা ড্রাগ দিই, মেডিকেল ট্রিটমেন্ট দিই, তাই না। আচ্ছা, আবার অনেককে হচ্ছে আমরা সার্জারি করি, তাই তো। আচ্ছা, তো এক একজনকে এক এক রকম করবো। কখন হচ্ছে গিয়ে আমি চুপচাপ বসে বসে দেখবো, যদি দেখি ফাইব্রয়েডের সাইজ খুবই ছোট, কোনো ভেজাল করতেছে না, মাসিক বন্ধ হয়ে মেনোপজ হয়ে যাবে, ক্ষুদাকামে তাকে অপারেশন করার তো কোনো প্রয়োজন নাই, তাহলে এটা তো বুঝতেই পারতেছেন সিমটম না থাকলে আমি কিছুই করব না, ঠিক আছে। আচ্ছা, গেল। এখন হচ্ছে আসেন সিমটম থাকলে আমি কি করব। সিমটম থাকলে আমাকে দুইটা অপশন, একটা হলো ওষুধ দিয়ে বন্ধ করা সিমটম, ওষুধ দিয়ে ফাইব্রয়েড ছোটো করা, বা অপারেশন করে ফেলা, যে কোনো একটা তো আমাকে করতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা জানবো ওষুধ দেওয়ার বিষয়টা। আচ্ছা, যখন ফাইব্রয়েড হচ্ছে ব্লিডিং করে, অনেক মাসিকের সঙ্গে অনেক রক্ত যায়, অ্যানিমিয়া হয়ে যায়, তখন আমাকে মাথায় রাখতে হবে কোনোভাবে হোক আমার ব্লিডিংটা বন্ধ করতে হবে। সো এখন ফাইব্রয়েডের ক্ষেত্রে যখন ব্লিডিং বেশি হয়, সে ব্লাড লস কমানো প্লাস ফাইব্রয়েড ছোটো করা, এগুলোর জন্য আমরা কোন কোন ড্রাগ ব্যবহার করি দেখেন, এটা অবস্কাইনি ফার্মার পড়া, ঠিক আছে। এই যে ব্লাড লস কমায় হচ্ছে কারা কারা, অ্যান্টি প্রোজেস্টেরন মিফেপ্রেস্টন, তারপরে অ্যান্টি গোনাডোট্রপিন ড্যানাজল জেস্ট্রিনন, জিএনআরএইচ অ্যানালগে অ্যাগোনিস্ট অ্যান্টাগনিস্ট দুইটাই, লিভোনর্জেস্ট্রল ইন্টারইউটেরাইন সিস্টেম যেটাকে আমরা মিরেনাও বলি, কম্বাইন্ড ওসিপি, প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেটেজ ইনহিবিটর, আর হলো এসপিআরএমটার নাম হচ্ছে ইউলিব্রিস্টল অ্যাসিটেট, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করেন দেখেন, বলেছিলাম না জিএনআরএইচ হচ্ছে এমন একটা ড্রাগ যেটা পৃথিবীর গাইনির সব কিছুতে ব্যবহার হয়, দেখছেন সব কিছুতে ব্যবহার কিন্তু হয়ে গেল, ঠিক আছে। সো এটা হচ্ছে একটু গ্রসলি দেখে রাখবেন। ড্যানাজল জেস্ট্রিনন মনে পড়ে, বলেছিলাম ড্যানাজল সাইড এফেক্ট বেশি, জেস্ট্রিনল সাইড এফেক্ট কম। ড্যানাজল হচ্ছে প্রেগনেন্ট অবস্থায়, মানে ড্যানাজল খাওয়া অবস্থায় প্রেগনেন্ট হলে পেটের বাবু হচ্ছে বেটা মার্কা হয়ে যায়, বলেছিলাম না। সো দেখেন একই কথাবার্তা কিন্তু, মানে এই কয়েকটা কথাই ঘুরে ফিরে আপনার সবসময় লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে ফার্স্টে একটু একটু করে পড়ি, দাঁড়ান কয়টা বাজে একটু দেখি, অলমোস্ট 11টা বেজে যাচ্ছে। আমারটা হচ্ছে আজকে ইয়াতে আপনাদের সঙ্গে নাম কি এটা, পার্টিতেও ক্লাস নেওয়ার কথা ছিল, আসলে ওরা মনে হয় ওয়েট করছে। আচ্ছা, একটু একটা পোস্ট দিতে পারলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে, পোস্ট দিতে গেলে এখন কেটে দিতে হবে, দেখি আল্লাহ ভরসা আগাই। আচ্ছা, আপনারা দিতেও পারবেন না। আচ্ছা, আপনাদের কেউ যদি পার্টি এক্সে ভর্তি হয়ে থাকেন, একটা কমেন্ট সেকশনে একটু জানাই দেন যে আপু টুইঙ্কেলে ক্লাস নিচ্ছে, তাই একটু লেটে শুরু করবে, যদি কেউ থাকেন, এবং যদি দেন তাহলে আমাকে একটু এখানেও কমেন্টে জানান, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো ফার্স্টে হচ্ছে আসেন আমরা পড়বো মিফেপ্রেস্টন হচ্ছে একটা অ্যান্টি প্রোজেস্টেরন ড্রাগ, ঠিক আছে।
অ্যান্টিপ্রোজেস্টেরন কীভাবে কী করে না করে এত কিছু আপনার দরকার নাই, ঠিক আছে? কয়েকটা কথা মনে রাখবেন। এই যে মিফেপ্রেস্টন RU486 এটা হলো অ্যান্টিপ্রোজেস্টেরন, ঠিক আছে? মিফেপ্রেস্টন কিন্তু আমরা ইন্ডাকশন অফ অ্যাবর্শনেও ব্যবহার করি, ইন্ডাকশন অফ লেবারেও ব্যবহার করি, ফাইব্রয়েডের ব্লাড কমানো, ব্লিডিং কমানোর জন্য ব্যবহার করি। এটা অনেক দিন ব্যবহার করলে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হয়, ঠিক আছে? মনে রাখেন শেষ একটা কথা। এবার হচ্ছে আসেন, তমা আপু পোস্ট দিলে হবে না, অ্যাপ্রুভ করবে না তো কেউ। আপনি ওনাকে বলেন নোটিসের কমেন্ট সেকশনে লিখতে, হ্যাঁ তাহলে ভালো হবে, কারণ পোস্ট দিলে অ্যাপ্রুভ করতে হবে। অ্যাপ্রুভ এখন কেউ করবে না, কারণ হচ্ছে কেউ জানবেই না যে পোস্ট দিছে কেউ। ওকে, কমেন্টে একটু আপনারা জানাই দেন কষ্ট করে। আচ্ছা, এখন হচ্ছে আসেন আপনার সিলেক্টিভ প্রোজেস্টেরন রিসেপ্টর মডুলেটর, ঠিক আছে? আচ্ছা, এটা হলো ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট, ঠিক আছে? ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট, আচ্ছা এই নামটা মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট যেটা, এটার হচ্ছে সুবিধা হলো এই অসভ্যটা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া করে, এটা কোনো এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া করবে না, ঠিক আছে? এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া করবে না। এটা একটু ভালো করে কেন করতে বলতেছি, বর্তমানে এই ড্রাগটা অনেক বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? সো আপনাকে যদি জিজ্ঞেস করে নিজের কোনটা ফাইব্রয়েডে ইউজ করব ড্রাগ, সেটা হচ্ছে ইউলিপ্রিস্টাল অ্যাসিটেট, আপনি মাথায় রাখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করেন। আচ্ছা যাই হোক, এটা যদি এটা লাগবে না তো মোটামুটি এইটুকু জেনে রাখেন। এরপরে হচ্ছে আসেন লিভোনর্জেস্ট্রাল ইন্ট্রাইউট্রাইন সিস্টেম, ওর আরেকটা নাম হচ্ছে মিরেনা, ঠিক আছে? ওকে হচ্ছে আমরা ইউট্রাসের ভিতরে ঢুকাই দিই, তাই না? কপারটির মতো। এটা হচ্ছে, তবে খুব বেশি বড় ইউট্রাসে হচ্ছে আমরা দিতে পারবো না, এইটুকু জেনে রাখেন। আচ্ছা, এবার হচ্ছে আসেন ড্যানাজল। ড্যানাজল হচ্ছে আমরা বলেছি এটা একটা দুষ্টু ড্রাগ যার মধ্যে অ্যান্ড্রোজেনিক সাইড এফেক্ট আছে। এটা খাওয়া অবস্থায় যদি প্রেগনেন্ট হন, পেটে মেয়ে বাবু আসলে সেটা হচ্ছে বেটা মার্কা হয়ে যাবে, ঠিক আছে? এইটুকুই পড়েন। এটার হচ্ছে সাইড এফেক্ট বেশি, জেস্টুনালের সাইড এফেক্ট কম। এরপরে হচ্ছে আসেন জিএনআরএইচ অ্যাগোনিস্ট। এটা হচ্ছে এমন একটা ড্রাগ, নামগুলো হচ্ছে সব রেলিন রেলিন রেলিন, গোসেরেলিন, লিউপ্রোরেলিন, বুসেরেলিন, ন্যাফেরেলিন, এরকম, ঠিক আছে? জিএনআরএইচ অ্যাগোনিস্ট ফার্স্টে কী করে? পিটুইটারি আপ রেগুলেশন, করে ডাউন রেগুলেশন। একটু কষ্ট করে একই সাথে চ্যাপ্টার 32-তে যে জিএনআরএইচ অ্যাগোনিস্ট অ্যান্টাগোনিস্টের পার্থক্যের চার্টটা আছে, সেটাও এক নজর দেখে ফেলবেন, কারণ এখান থেকে পরীক্ষায় এইটুকুন একটা ছোট্ট পড়া, বেশি না। সো এটা বারে বারে একটু চোখে বুলাইলে আপনার পরীক্ষার জন্য ইজি হবে। আমিও বারে বারে মুখে তো বলেই দিই, ফার্স্টে আপ রেগুলেশন করে, পরে ডাউন রেগুলেশন, তাই না? এবং জিএনআরএইচ অ্যাগোনিস্ট হচ্ছে ইউজ করলে ইউট্রাসের সাইজ স্লিম হয়ে যাবে, এবং বেশি লম্বা সময় ইউজ করা যাবে না ইস্ট্রোজেনিক ডেফিসিয়েন্সি সাইড এফেক্টের জন্য। সো আমাদেরকে তখন কি করতে হয়? অ্যাড ব্যাক থেরাপি দিতে হয়, ঠিক আছে? আর জিএনআরএইচ অ্যান্টাগনিস্ট যেটা, ওরা হচ্ছে গিয়ে আপ রেগুলেশন নাই, সরাসরি ডাউন রেগুলেশন, তাই না? আচ্ছা, সো গেল চার্টের পর আমি আর বলতেছি না। এরপরে আসেন, এই যে যতগুলো ড্রাগ আমরা পড়লাম, এরা সব হচ্ছে হরমোন। নন হরমোন কোনো ড্রাগ কি দেওয়া যায় কি না? দেওয়া যায়। তার মধ্যে 1 নম্বর আছে ট্রানএক্সামিক অ্যাসিড, ঠিক আছে? এটা কি ধরনের ড্রাগ? অ্যান্টি ফিব্রিনোলাইটিক এজেন্ট, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পড়া, ঠিক আছে? আপনাকে ধরেন পরীক্ষায় জিজ্ঞেস করলো নন হরমোনাল ম্যানেজমেন্টের জন্যে, ঠিক আছে? অনিয়াপু, আপনি আপনার কমেন্টটা ডিলিট করেন। টিভিতে অন্য কথা বলছে, আপনি এক কথা বলতেছেন, এই ধরনের কমেন্ট কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। কমেন্টটা রিমুভ করেন। আচ্ছা, ট্রানএক্সামিক অ্যাসিড হচ্ছে এভাবে কাজ করতে পারে। আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করলো নন হরমোনাল মেডিকেশন যেটা কিনা হচ্ছে ব্লিডিং কমায়, সেটা কোনটা? আপনাকে বললো নন হরমোনাল, আপনি হচ্ছে জিএনআরএইচ অ্যাগোনিস্ট, কি বলে মিফেপ্রেস্টন 2 দিলেন, হবে? হবে না। সো মাথায় রাখতে হবে কি জানতে চাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আসেন অ্যারোমাটেজ ইনহিবিটর।
অ্যারোমাটেজ ইনহিবিটর হচ্ছে আছে যেমন লেট্রোজল অ্যানাস্ট্রোজল। খেয়াল করেন, লেট্রোজল অ্যানাস্ট্রোজল অ্যারোমাটেজ ইনহিবিটর যারা, ওদেরকে কিন্তু আমরা ওভুলেশন ইন্ডাকশন হিসেবেও ব্যবহার করি। যদি আপনাকে প্রশ্ন করে কোন ধরনের ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ ফাইব্রয়েডের মেডিকেল ম্যানেজমেন্টে ইউজ করে, তাহলে সেটা হচ্ছে অ্যারোমাটেজ ইনহিবিটর, তাই না? দেখেন মিলাই কত সুন্দর করে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। একইভাবে আরেকটা হচ্ছে, এটা ছাড়া আরও একটা নন হরমোনাল ড্রাগ আছে যেটা হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেটেস ইনহিবিটর, ঠিক আছে? যেমন হচ্ছে মেফেনামিক অ্যাসিড, HPRDS নামে, যেটা আমরা বাজারে পাই, ঠিক আছে? এরাও হচ্ছে ফাইব্রয়েডের সাইজটা কমায়, সাথে ব্যথাও কমায়। তাহলে যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি পেইন কমাতে চান প্লাস হচ্ছে ব্লিডিং কমাতে চান, কি ব্যবহার করবেন, আপনি এদেরকে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে আসেন GnRH অ্যানালগ ব্যবহার করার সুবিধা অসুবিধা, ঠিক আছে? দেখেন, GnRH অ্যানালগ ব্যবহার করলে যেটা হয়, মেনোরেজিয়া ইমপ্রুভ করে, অ্যানিমিয়া, ব্লিডিং বন্ধ হয় তাই অ্যানিমিয়া ইমপ্রুভ করে, সাইজ ছোট হয়ে যায় তাই প্রেশার সিমটম ইমপ্রুভ করে, যে সাইজ ছোট হয়ে যাচ্ছে, ভাস্কুলারিটি কমে যাচ্ছে, ব্লাড লস কমে যাচ্ছে, ব্লা ব্লা ব্লা, সব কিছু সুবিধা। ওটি করার সুবিধা। আর অসুবিধা কি? অসুবিধা হচ্ছে লং টার্ম ইউজ করলে হাইপোএস্ট্রোজেনিক স্টেট হয়, সেটা ভেসোমোটর সিমটম তৈরি করে, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আপনার অনেক সময় আপনি এটা ইউজ করা বন্ধ করে দিলে ফাইব্রয়েড আবার বড় হয়ে যাবে। তো এখন ফাইব্রয়েড মানে একটা টিউমারকে আমি কেন রেখে দিব? আমি তো অপারেশন করতেই পারি। টিউমারকে রাখবো কখন? যদি হচ্ছে মহিলা বাচ্চা চায়, তখন আমি টিউমারকে ফেলবো না। যদি হচ্ছে গিয়ে ব্লিডিং অনেক বেশি হয়, সেই ব্লিডিংটা ইমপ্রুভ করতে চাই, তখন হচ্ছে গিয়ে আমি তখন হচ্ছে গিয়ে আমি আপাতত মেডিকেল ট্রিটমেন্ট দিব। ধরেন হচ্ছে আপনি মে মাসে পেশেন্ট আপনার কাছে আসলো, অনেক ব্লিডিং, হিমোগ্লোবিন 6, এখন এই অবস্থায় আপনি ওটি করতে পারবেন না। সো ব্লিডিং কমানোর জন্য আপাতত আপনি ওষুধপত্র দিলেন, সাইজটা ছোট করলে অপারেশন করাও সহজ হবে, ঠিক আছে? সো এই এবং আবার প্লাস ধরেন আপনি পেশেন্টের হচ্ছে অনেক হাই রিস্ক ফ্যাক্টর আছে, ওটি করতে পারবেন না, পেশেন্ট ওটি করলে কার্ডিয়াক ফাংশন, রেনাল ফাংশন খারাপ হয়ে মারা যাবে, তখন আপনি আপাতত মেডিকেল ট্রিটমেন্ট দিতে পারেন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে একটু, আবার ধরেন পেশেন্ট হজে যাবে, পেশেন্ট হচ্ছে কি পরীক্ষা আছে, আপাতত সার্জারি করতে চাচ্ছে না, তখন আপনি আপাতত পোস্টপোন করতে পারেন। এই হচ্ছে আমার মেডিকেল ট্রিটমেন্ট করার উদ্দেশ্য। তাহলে এটাও হচ্ছে আপনাকে পরীক্ষায় আসতে পারে সিনারিও দিয়ে, যে এখন এই মুহূর্তে আপনি কোন ট্রিটমেন্টটা প্রেফার করেন, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন ফাইব্রয়েড যদি আপনি সার্জারি করেন, কী সার্জারি করবেন? আচ্ছা, এই হলো ইউটেরাস, তাই তো ফাইব্রয়েড। আপনি ফাইব্রয়েডটা শুধু ফেললেন, ইউটেরাস রেখে আসলেন, এটাকে আমরা বলি মায়োমেক্টমি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমি পেট কেটেও করতে পারি ল্যাপারোটমি, অথবা ল্যাপারোস্কোপি দিয়েও করতে পারি, হিস্ট্রোস্কোপি দিয়েও করতে পারি, রোবট দিয়েও করতে পারি। আরেকটা করতে পারেন, আপনি জ্বরের উপরে ফালাই দিলেন, এটা হলো হিস্টেরেক্টমি। আবার করতে পারেন আপনি মায়োলাইসিস, মানে শুধু ফাইব্রয়েডটাকে গলায় দিবেন, কিংবা হচ্ছে এম্বোলোথেরাপি, অথবা হচ্ছে ব্লিডিং কমানোর জন্য ইউট্রাইন আর্টারি লাইগেশন করে দিলেন, তাহলে ফাইব্রয়েডের সাপ্লাই কমে যাবে, ফাইব্রয়েডটা অটোমেটিক ছোট হয়ে যাবে। সো কী সার্জারি করা যেতে পারে এটা একটু হালকা করে দেখে রাখেন, ঠিক আছে? মায়োমেক্টমি হচ্ছে শুধুমাত্র টিউমারটাকে ফেলবো, ইউট্রাসটাকে রেখে আসবো, এটাই হচ্ছে আমার মায়োমেক্টমি, ঠিক আছে? তো মনে রাখবেন, মায়োমেক্টমি করতে গিয়ে অনেক সময় হিস্টেরেক্টমি লাগে, বিকজ সাকসেসফুল হয় না, বা অনেক বেশি ব্লিডিং হওয়ার কারণে আমাকে হিস্টেরেক্টমি করতে হয়। এখন আসেন, ধরেন একটা ছোট্ট অঙ্কের মতো করে আবার চিন্তা করেন। আপনার কাছে একটা মহিলা আসলো, ঠিক আছে? মহিলার বয়স হলো 45 বছর, ফ্যামিলি কমপ্লিট। এখন তার ক্ষেত্রে আপনি মায়োমেক্টমি করবেন না হিস্টেরেক্টমি করবেন? তার ক্ষেত্রে মায়োমেক্টমি করতে গিয়ে ভেজাল করার চাইতে হিস্টেরেক্টমি করে ফেলা ভালো, তাই না? সো মাথায় রাখতে হবে, মায়োমেক্টমি আমি কাদের করব? 1 নাম্বার, বাচ্চা চাচ্ছে, সো ইউটেরাস রাখতে চাই। 2 নাম্বার, সে বাচ্চা না চাক কিন্তু সে মাসিক চায়, তখন ইউটেরাস রাখতে চাই। যদি হচ্ছে মনে হয় যে মায়োমেক্টমি আপনি যে করবেন, যদি আপনি এক্সপার্ট না হন, তাহলে কিন্তু মায়োমেক্টমি করা কঠিন। মায়োমেক্টমি করতে গিয়ে আপনার ইউরেটার ইনজুরি হতে পারে, এই হতে পারে, সেই হতে পারে, সে অনেক কিছু চিন্তা করে মায়োমেক্টমি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই হলো মোটামুটি ব্যাপার, ডান। এখন হচ্ছে আসেন, এত কিছু আপনার বাকিগুলো তো দরকার নাই, এটা একটু জেনে রাখতে পারেন। মায়োমেক্টমি যদি আপনি বাচ্চা রাখার জন্য, বাচ্চার জন্য করেন, তাহলে সাথে কিন্তু হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসিসও করতে হবে, যে আপনি মহিলার মায়োমেক্টমি করলেন, ওদিকে এই প্রবলেমের জন্য বাচ্চা হচ্ছে না, হতে পারে না, এবং হচ্ছে আরও ইভ্যালুয়েশন করতে হয়, এত কিছু আপনার লাগবে না। মায়োমেক্টমির কী কমপ্লিকেশন হতে পারে? আচ্ছা, খেয়াল করেন, কন্ট্রাইন্ডিকেশন, কখন আপনি মায়োমেক্টমি করবেন না? যদি হচ্ছে গিয়ে আপনার মেনোপজের পরে ফাইব্রয়েড গ্রো করে, এটা ম্যালিগনেন্সি হওয়ার সম্ভাবনা বেশি। যদি আপনি সাসপেক্টেড ম্যালিগনেন্ট চেঞ্জ থাকে, করবেন না, ঠিক আছে? ফাইব্রয়েড ইনফেক্টেড হয়ে গেলে মায়োমেক্টমি করবেন না, ঠিক আছে? যদি হচ্ছে টিবি থাকে, মায়োমেক্টমি করবেন না।
যদি হচ্ছে আপনার প্রেগনেন্সিতে ফাইব্রয়েড অপারেশন করতে হয় বা সিজারের সময় না করাই ভালো। এটা রিলেটিভ, মানে করতেই পারবেন না এরকম না, করতেও পারেন, তবে চেষ্টা করা হয় না করতে, বিকজ অনেক ব্লিডিং হয়। ঠিক আছে, এই জন্যে এগুলা হচ্ছে আপনার লাগবে না। আধুনিক একটা ট্রিটমেন্ট আছে এমআরজি এফইউএস, এটা বায়োফিজিক্সের পড়া হিসেবে জানতে পারেন। আলট্রাসাউন্ড ওয়েভ দিয়ে ফাইব্রয়েডটাকে করে গালায় ফেলা হয়। ঠিক আছে, কোয়াগুলেটিভ নেক্রোসিস। ওকে, আচ্ছা। আরেকটা হলো ইউট্রাইন আর্টারি কি বলে এম্বোলাইজেশন, তাতে করে সাপ্লাই কমে গিয়ে ফাইব্রয়েডের সাইজ ছোট হয়ে আসে। ঠিক আছে, আচ্ছা। তবে যার হচ্ছে বাচ্চা ভবিষ্যতে চাবে তার ক্ষেত্রে এরকম ব্রগুলা করবেন না, করলে ইউট্রাসের ফাংশন খারাপ হয়ে যাবে। সেই ইউট্রাস তাহলে বাচ্চা ভবিষ্যতে নাও দিতে পারে আপনাকে। ঠিক আছে, ইউট্রাইন আর্টারি এম্বোলাইজেশন আমরা আগেও পড়েছি, ওখান থেকে পড়লেই হবে। ঠিক আছে, আচ্ছা, ডান। সো গেল। আর ইমার্জেন্সি ওটি আমরা কখন করি? যখন হচ্ছে কোনো ইমার্জেন্সি অ্যারাইজ করে, ইনফেকশন হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে, ব্লা। এখন আসেন সার্ভাইকাল ফাইব্রয়েড। দেখেন এই হচ্ছে ইউটেরাস, এত বড় সার্ভিক্সের মধ্যে বিশাল ফাইব্রয়েড। দেখে মনে হচ্ছে কি ডোম অফ এ ল্যান্টার্ন, গির্জার হচ্ছে গিয়ে ডোমের উপরে মানে একটা আপনার ল্যান্টার্ন মানে লাইট ল্যাম্প। ঠিক আছে, তো যদি আপনাকে বলে ল্যান্টার্ন অন দ্য ডোম অফ সেন্ট পল, এরকম টাইপের কোনো নাম, তাহলে বুঝবেন এটা সার্ভাইকাল ফাইব্রয়েড বলতেছে। ঠিক আছে, আর সার্ভাইকাল ফাইব্রয়েড হচ্ছে গিয়ে ইউরেটারের অ্যানাটমি ডিস্টর্ট করে, তাহলে ইউরেটার ইনজুরি হওয়ার চান্সেস থাকে, সামনে ব্লাডারকে চাপা মারে, সো ব্লাডারের সিমটম হওয়ার চান্সেস থাকে, তাই না? এই হচ্ছে ব্যাপার স্যাপার, ডান, শেষ। এখন আসেন পলিপ। পলিপ হচ্ছে যখন পুটলা হয়ে ঝুলে থাকবে। দেখেন এখানে হচ্ছে এন্ডোমেট্রিয়ামের মধ্যে একটা পলিপ পুটলা হয়ে ঝুলে আছে। ঠিক আছে, মোস্ট কমন বিনাইন পলিপ হচ্ছে এন্ডোমেট্রিয়াল পলিপ। ঠিক আছে, পলিপ হচ্ছে কাদের থাকে খেয়াল করেন, এটা খুব ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। যারা হচ্ছে ওবেস, ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে, তাদের পলিপ বেশি হয়। ঠিক আছে, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে থাকলে পলিপ বেশি হয়। পলিপের টাইপস দেখবেন, বিনাইন হচ্ছে এন্ডোমেট্রিয়াল, এন্ডোসার্ভাইকাল, ফাইব্রয়েড, প্লাসেন্টাল। আর ম্যালিগন্যান্ট হচ্ছে যেটা ম্যালিগন্যান্সির কারণে পলিপ হয়। আচ্ছা, পলিপ হচ্ছে মনে রাখবেন, যদি হচ্ছে পলিপের সাইজ 1 সেন্টিমিটারের চেয়ে বেশি হয় বা 10 মিলিমিটারের বেশি, পোস্ট মেনোপজাল মহিলার পলিপ হয়। পলিপ থাকা অবস্থায় পুটুস পাটুস ব্লিডিং হয়, সেগুলো কিন্তু ম্যালিগন্যান্সির প্রেডিক্টর। খুবই ইম্পর্ট্যান্ট। আপনাকে একটা সিনারিও দিয়ে দিল, 53 ইয়ার্স মহিলা, একটা পলিপ আছে, তার হচ্ছে এন্ডোমেট্রিয়াল ইউট্রাইন ব্লিডিং হয়। মোস্ট লাইকলি পলিপের কারণ কি, তাহলে বুঝতে হবে এটা ম্যালিগন্যান্সি হওয়ার চান্স কিন্তু আছে। ঠিক আছে, সো এই গ্রসলি এইটুকু জেনে রাখেন। এন্ডোমেট্রিয়াল পলিপ যেটা, সেটা রেডিশ আর সফট। সার্ভাইকাল পলিপ হচ্ছে কিন্তু রেড হয়। ঠিক আছে, আচ্ছা। তো পলিপ থাকলে কি হবে, ছবি দেখেন, এই যে এইভাবে একটা ফাইব্রয়েড পলিপ ঝুলতেছে। মোট কথা ইউট্রাস থেকে এখানে একটা যখন ঝুলন্ত কিছু থাকবে, অবশ্যই ঝুলন্ত জিনিসটা পুটুস পাটুস ব্লিডিং করবে। সো মেনোপোজের পরে করলে পোস্ট মেনোপোজাল ব্লিডিং হিসেবে প্রেজেন্ট করে, মেনোপোজের আগে হলে পুটুস পাটুস ব্লিডিং মানে মেটোরেজিয়া হতে পারে, তাই না? আচ্ছা, আর যদি কোনো ফাইব্রয়েড হচ্ছে গিয়ে আপনার এরকম ঝুলে পলিপের মতো হয়ে থাকে, সেটাকে বলা হয় ফাইব্রয়েড পলিপ। ঠিক আছে, এগুলো গ্রসলি জেনে রাখেন, অত বিস্তারিত প্রয়োজন নাই। ঠিক আছে, আর প্লাসেন্টাল পলিপ হচ্ছে ধরেন ভিতরে বাচ্চা ডেলিভারি পরে প্লাসেন্টার টুকরা রয়ে গেছে, সেই প্লাসেন্টার টুকরাটা হচ্ছে উল্টা হয়ে ঝুলে বেড়াচ্ছে, সেটাকে বলা হয় প্লাসেন্টাল পলিপ। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবেন, আমরা একটা ড্রাগের নাম পড়ছি, মনে আছে? ট্যামোক্সিফেন। কি বলেছিলাম? ট্যামোক্সিফেন এমন একটা ড্রাগ যেটা কিনা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়ার চিকিৎসাতে ব্যবহার করা হয়, বা আবার হচ্ছে এটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারও কিন্তু করে, অর্থাৎ চিকিৎসাতেও ইউজ করি, আবার বেশি ব্যবহার করলে ক্যান্সারও হয়ে যেতে পারে। এই ট্যামোক্সিফেন ইউজ করলে পেশেন্টের হতে পারে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হয়, এন্ডোমেট্রিয়াল ক্যান্সারও হতে পারে। তো সেই ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল পলিপ যদি কারো থাকে, তার ক্ষেত্রে এরকম একটা ঝামেলা হলেও হতে পারে। ঠিক আছে, শেষ। তাহলে এই চ্যাপ্টার পড়া শেষ। কি পয়েন্টসটা নিজে নিজে পড়বেন। চ্যাপ্টার 22 আমরা পড়ে ফেললাম, 20 আমরা পড়ে ফেললাম। ক্লিয়ার হলো কিনা আমাকে একটু জানান। আর এখন হচ্ছে বাজে 11:05। আমরা এখন হচ্ছে গিয়ে একটা ক্লাস নিব। ক্লাসটা হবে হচ্ছে চ্যাপ্টার 11। ঠিক আছে, আপনাদেরও নিব, পার্টি ব্যাচেও নিব, পার্টি এক্স ব্যাচেও নিব, একসাথে নিব। ঠিক আছে, ওকে, ক্লিয়ার কিনা জানান। আমার মাদার ইন লর ডায়াগনোসিস এখনো হয় নাই, কালকে বায়োপসি রিপোর্ট দিবে। সবগুলো হরমোনাল মেডিকেশনে কি ফাইব্রয়েডের সাইজ কমাবে? অলমোস্ট সবগুলোই কমাবে, আপনার জন্য আলাদা করে মনে রাখার দরকার নাই। চোখ বন্ধ করে মনে রাখবেন, হ্যাঁ অলমোস্ট সবাই হচ্ছে গিয়ে সাইজ কিছুটা হলেও কমাবে। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারেন। তবে সবচেয়ে বেশি কমায় জিএনআরএইচ অ্যাগনিস্ট। ঠিক আছে, তারপরে ডানাজল, এরপরে ওসিপি, ওরা কমায়। কিন্তু ট্রানএক্সামিক অ্যাসিড এগুলো তো নন হরমোনাল ড্রাগ,
বা হচ্ছে মেফেনামিক অ্যাসিড, ওরা ফাইব্রয়েডের সাইজ কমায় না। মিউকাস পলিপ আর এন্ডোমেট্রিয়াল পলিপ কি একই? যেটা এন্ডোমেট্রিয়াম থেকে আসবে সেটা এন্ডোমেট্রিয়াল পলিপ। মিউকাস পলিপ হচ্ছে কি সাধারণত সার্ভিক্স থেকেও আসতে পারে, হ্যাঁ এন্ডোসার্ভাইকালও হতে পারে। সো একদম একই বলা যাবে না। এত বিস্তারিত হচ্ছে পার্ট 1-এ না জানলেও চলবে, সমস্যা নেই। ওকে ঠিক আছে, কেটে দিলাম। তাহলে নতুন ক্লাসে জয়েন করেন। আল্লাহ হাফিজ, নতুনটায় জয়েন করেন।